ভবচরণ চট্টোপাধ্যায় মন্দিরের দরজাটা বন্ধ করার আগে একবার ভালো করে তাকিয়ে দেখলেন মা কালীর মূর্তির দিকে। মাঝে মাঝেই তিনি মন্দির বন্ধ করার সময় এমনভাবে মায়ের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আজ মায়ের দিকে তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। জ্বলতে থাকা মাটির প্রদীপের অল্প আলোয় মন্দিরের ভেতরটা সমস্ত কিছু ভালোভাবে দেখা যায় না, কিন্তু মায়ের মূর্তিটা দেখা যায়। মা যেন নিজেই প্রদীপের আলোয় নিজের মুখটাকে ভক্তদের সামনে তুলে ধরতে চান। মায়ের সেই কোমল মুখ দেখে আর কারো না হোক ভবচরণের বুকের ভেতরটা ভরে এসেছিল। কিন্তু আজ এক মুহূর্তের জন্য মায়ের সেই মূর্তির দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলেন ভবচরণ চট্টোপাধ্যায়। মায়ের মূর্তির দু চোখ বেয়ে যেন জলের ফোঁটা নেমে এসেছে নিচের দিকে গালে এক মুহূর্তের জন্য। তারপরেই অবশ্য ব্যাপারটা চোখের সামনে থেকে কেমন যেন মিলিয়ে গেল। মায়ের মুখ প্রদীপের আলোয় আগের মতোই সৌম্য দর্শন। সর্বনাশ, এ কি দেখলাম আমি? মায়ের চোখে জল। মায়ের চোখে শেষ যেবার জল দেখেছিলাম সেবার তো গ্রামে বড় বিপদ হয়েছিল। হারু পণ্ডিতের গোটা পরিবার আগুনে পুড়ে মারা গেছিল। আবার কি এমন কিছু হবে না তো? মা 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 কিছু নির্দেশ দাও, তাহলে আমি কিছু করতে। ভবচরণ চট্টোপাধ্যায় মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। বাইরে তাঁর ছেলে শশীচরণ দাঁড়িয়েছিল। হঠাৎ করেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ায় শশীচরণ একটু অবাক হল, কিন্তু আর কিছু বলল না। শশীচরণ জানে মায়ের সঙ্গে ভবচরণ চট্টোপাধ্যায়ের যেন আত্মার মিলন। শশীচরণও পুরোহিত হলেও বাবার মতন সে হতে পারেনি। তাছাড়া সত্যি বলতে ব্রাহ্মণ সন্তান হলেও এইসব দেব দেবতা এসবের প্রতি তার মন টানে না। নেহাত পেটের দায়ে তাকে পুরোহিতগিরি চালিয়ে যেতে হয়। তবে মাঝে মাঝেই ভবচরণ চাটুর্যে বলেন, আমার কথা শোন শশী, যদি মায়ের পূজা মন দিয়ে করতে না পারিস তাহলে করিস না। মা কিন্তু খোলা মনের পূজা গ্রহণ করে। মনে খাঁজ থাকলে এই পূজায় মায়ের কিন্তু সন্তুষ্টি হবে না, উল্টে গ্রামের বিপদ হবে। তুমি সবসময় এমন কথা বলো কেন বাবা? আমি তোমায় বলেছি একটু একটু অন্যদিকে মন থাকে আমার। ব্যবসা বাণিজ্য না করলে খাবো কি? মায়ের পুজো করে গ্রামের লোকেদের কাছ থেকে হাত পেতে যেটুকু নেই তাতে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে চলতে হয়, বুঝলে তো? তোমার ভরসায় থাকলে এতদিনে না খেয়ে মরতাম। নেহাত বুদ্ধি করে কিছু টাকা জমিয়ে আখের ব্যবসায় হাত পাকিয়েছিলাম, তাই। মা কাউকে খালি পেটে ফেরায় না রে বেটা। মা সবাইকে দেয়, যখন দেবে না বুঝবি। মা জানে এখন তোকে না দিলেও চলবে। শশীচরণের মাঝে মাঝে ভবচরণ চট্টোপাধ্যায়ের ওপর রাগ হয়। বাপের ওপর রাগ হলেও জানে বাপ ভালো, অতিরিক্ত ভালো। বলে কোনো লাভ নেই, কারণ ভবচরণ ওসব ব্যাপারে কিছু কথাই ভাবেন না। কিন্তু আজ দরজা বন্ধ হওয়ার পর যখন অনেকক্ষণ কেটে গেল, শশীচরণ কিন্তু ভাবনা ছাড়তে পারল না। যতই হোক বাপ বলে কথা। শশীচরণ দরজার দিকে একটু এগিয়ে গিয়ে ডাকল, বাবা বাবা, কি হলো? কখন বাড়ি যাবে? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে শশীচরণের বুকের ভেতরটা কেমন করে উঠল। একে তো আজ শনিবার, তারপর অমাবস্যা, তারপর অনেক রাত হয়ে গিয়েছিল। শশীচরণের কোনো কথার উত্তর কেউ দিচ্ছে না দেখে এবার দরজার উপর হাতটা রাখতেই দরজাটা খুলে গেল। আর সঙ্গে সঙ্গেই শশীচরণ ভেতরের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখতে লাগলো ভবচরণ মেঝেতে বসে আছে। তার দৃষ্টি একেবারে মন্দিরের মায়ের মূর্তির দিকে। কিন্তু ভবচরণ বারবার শশীচরণকে বলেছিল সে মন্দিরে থাকলে, ভেতরের দরজা বন্ধ থাকলে যেন বাইরে থেকে কেউ না আসে।
অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। হঠাৎ করে শশীচরণকে দেখে ভবচরণ কেমন যেন চমকে উঠলেন। তুই এখন চলে যা শশী, আমার দেরি হবে, মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। বাপকে শশীচরণ ভালোভাবে চেনে, কিন্তু এই ব্যাপারটা তার একদমই পছন্দ হয় না। মায়ের মূর্তির সঙ্গে কথা বলাটা না হয় ঠিক আছে, কিন্তু এত রাত করে এসব, তাছাড়া বাড়ি ফিরে না গেলে শশীচরণ খেতে পারে না। একটু ক্ষুব্ধ মনেই ভবচরণ বলেন, তোকে বলছি তো, যা, এক্ষুনি চলে যায় এখান থেকে। শশীচরণ মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর মন্দিরের চৌহদ্দি ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে গ্রামে পথের কাছে দাঁড়িয়ে একবার ভাবল, যত সব, মা নাকি ওনার সঙ্গে কথা বলে। সেই তো আমার মা যখন মরল তখন তো তোমার মা কোনো কথা বলেনি, তখন তো একবারও এসে আমার মাকে বাঁচায়নি। বুড়োর ভীমরুতি হয়েছে। একটু ক্ষুণ্ণ মনেই শশীচরণ বাড়ি ফিরে গেল, কিন্তু তখনও শশীচরণ জানত না পরদিন সকালে আর তার বাপের সঙ্গে দেখা হবে না। একটু দেরি করেই ভবচরণ মন্দির থেকে বেরোলেন। তার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। মায়ের সঙ্গে অনেক চেষ্টা করেও ভালোভাবে কথা বলতে পারেননি তিনি। অথচ এমনটা হয় না, মাত্র দুবার হয়েছিল। একবার যখন তার বউ মারা গিয়েছিল তখন, আর একবার হয়েছিল ওই হারু পণ্ডিতের বাড়িতে আগুন লেগে সবাই মরে যাওয়ার সময়। এই দুবার ভবচরণের সঙ্গে মা কথা বলেননি, আর তাই ভবচরণ ভয়ে ভয়ে মন্দির থেকে বেরিয়ে এলো। দরজাটা বন্ধ করে নিজের হাতে মন্দিরের শিকলটা তুলে দিয়ে কাঁপা কাঁপা পায়ে মন্দিরের চৌহদ্দি থেকে বাইরে বেরিয়ে গ্রামের রাস্তার কাছে দাঁড়াতেই ভবচরণের মনে হলো কে যেন তাকে দেখছে। ভবচরণ যতই সামনের দিকে এগোন ততই যেন মনে হয় কে তাকে দেখছে। আশেপাশে তো কোথাও কেউ নেই, তাহলে আমাকে দেখছে কে? গোটা গ্রাম এখন ঘুমিয়ে পড়েছে। মন্দিরটা গ্রামের একদম শেষের দিকে। গ্রামের পথের দুপাশে বাড়িগুলো। এই পথে প্রায় মাঝামাঝি পর্যন্ত এগিয়ে গেলে তারপরে ভবচরণের বাড়ি। আরো কয়েকটা পা এগিয়ে এসেছে ভবচরণ। এমন সময় তার ঠিক পেছনে পায়ের শব্দ শুনতে পেয়ে মুখ তুলে তাকালো সে। তার হাতে মায়ের পা থেকে আনা ফুল। পেছনে তাকাতেই ভবচরণ দেখতে পেলেন মাটির উপরে এই অন্ধকারের মাঝে যেন কি একটা দাঁড়িয়ে রয়েছে। ভবচরণ আসার সময় হাতে হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে নিয়েছিলেন। সেই হ্যারিকেনের আলোতে পিছনে ভালো করে তাকাতেই মনে হলো চার পেয়ে কোনো একটা জন্তু যেন তার পিছু নিয়েছে। একটা অদ্ভুত গর্জনের সঙ্গে অন্য একটা গন্ধ ভেসে আসছে ভবচরণের নাকে। মুহূর্তের মধ্যে ভবচরণ বুঝতে পারলেন জিনিসটা ভালো নয়। ওই গন্ধটা অন্য গন্ধ। কে ওখানে? ভবচরণের কথায় কেউ উত্তর দিল না। তার বদলে একটা অদ্ভুত গলায় মেয়েলি হাসির শব্দ শোনা গেল। আর তারপরেই ভবচরণ বুঝতে পারলেন তার পিছনে দাঁড়িয়ে থাকা চার পেয়ে প্রাণীটা দ্রুত ছুটে আসছে তার দিকে। প্রচণ্ড ভয়ে ভবচরণের হাত থেকে মায়ের ফুল আর হ্যারিকেন দুটোই একসঙ্গে পড়ে গেল। তিনি দ্রুত বেগে ছুটতে লাগলেন সামনের দিকে। আলো নিভে যাওয়ায় অন্ধকারে চারপাশটা ভরে গেছিল। তার মধ্যে ভবচরণ ভালো করে ছুটতে পারলেন না। একটুর মধ্যেই হুমড়ি খেয়ে পড়ে যাওয়ায় ভবচরণের গায়ের উপর ছুটে এসে পড়ল একটা চার পেয়ে প্রাণী। তার গোটা শরীর কেমন যেন ঠান্ডা বরফের মতো, যেন একটা সাপের শরীর তার গায়ে এসে পড়েছে। ভবচরণের গলার কাছটায় সেই প্রাণীটা চেপে ধরল। ভবচরণ বুঝতে পারলেন তার হাতের লম্বা লম্বা নখগুলো তার কণ্ঠনালী ভেদ করে তার গলার কাছের মাংসপিণ্ড, হাড় সবকিছু যেন ছিঁড়ে ভেতরে ঢুকতে চাইছে।
মুখের ওপর গড় গড় শব্দটা শুনে ভবচরণের আত্মারাম কাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ভবচরণ বুঝতে পারছিলেন সেই ধারালো মুখওয়ালা হাতগুলো তাঁর বুকের চামড়া, মাংস সবকিছু একটু একটু করে ছিঁড়তে শুরু করেছে। ভবচরণের চিৎকার সে রাতে গ্রামের অনেকেই শুনেছিল, গ্রামের লোকেরাও বেরিয়ে এসেছিল। কিন্তু ততক্ষণে সব শেষ। ততক্ষণে হৈমন্তীপুরের গ্রামের পথ ভিজে গেছে ভবচরণ চাটুর্যের বুক থেকে বেরিয়ে আসা লালচে রক্তে। তোমরা না বড়ই অবুঝ হয়ে পড়ো মাঝে মাঝে, বুঝলে? আরে বাবা, তোমরা কি জানো? এই সমস্ত আমার একদম ভালো লাগে না। তাছাড়া কতদিন হয়ে গেল বাড়ি থেকে কোথাও যাই না। আর তার মধ্যে যদি মনে করো আমি গেলাম আর চারিমা এখানে এসে পড়লো খোকাকে নিয়ে, তখন কেমন অবস্থা হবে? আপনি অমন ভাবছেন কেন? আর দেখুন, আপনি কখনো কোথাও যান না। তাছাড়া এবার যখন একটা সুযোগ এসেছে তাহলে চলুন না। কিশোরী কিন্তু আপনাকে আগেও বলেছে, তখন আপনি সম্মতি দিয়েছিলেন। তাছাড়া এখন এই কিছুদিন পরেই বর্ষা শুরু হবে, এই সময় একবার ঘুরে আসুন। চারির বাড়িতে না হয় আমরা খবর পাঠিয়ে দেব। তারানাথের মুখটা কিন্তু কেমন হয়ে রইল। আজ আমি একাই এসেছি অফিসের পথে তারানাথের বাড়িতে এসে তাকে রাজি করাবার জন্য। কাল শনিবার, পরশু রবিবার। কি একটা কারণে যেন সোম মঙ্গল পরপর দুদিন আমার আর কিশোরীর ছুটি। কিশোরী এই 4টে দিন একেবারে ম্যানেজ করে ফেলেছে। তাই আমরা ঠিক করেছি শনি, রবি, সোম, মঙ্গল এই 4টে দিন কিশোরীর মাসির বাড়ি হৈমন্তপুর থেকে ঘুরে আসব। সেখানকার প্রাকৃতিক পরিবেশ, তাছাড়া তার মাসির বাড়ি রান্না খেতে ইচ্ছে করছে খুব। তাই আগের রবিবার যখন এসেছিলাম তখনই এক প্রস্থ কথা হয়ে গিয়েছিল, কিন্তু তারানাথ যে শেষমেশ নাকচ করবে তা আমিও জানতাম। আসলে মানুষটা অনেক দিন হলো কোথাও যায়নি। তাছাড়া একভাবে এখানে বসে খদ্দের আর মাছি তাড়ানোর বদলে একটু ঘুরে এলে কি হয়? সত্যি কথা বলতে সেই কথা ভেবেই আমি এসেছি। তাছাড়া অফিস থেকে একটা কাজে আমায় কিছুদিনের জন্য বাইরে পাঠানো হবে। তার আগে দিন সাথে একটা ছুটি আমি দরখাস্ত করে রেখেছি, যদিও মঞ্জুর হয়নি। মোদ্দা কথা বলতে গেলে দিন সাতেকের জন্য বাইরে কোথাও ঘুরে আসার জন্য আমি একদম তৈরি। কিন্তু কিশোরী কি করবে আমি জানি না। তবে একবার বেরিয়ে পড়তে পারলে চট করে বাড়ি ফিরতে কেউ পছন্দ করে না। তুমি বুঝতে পারছো না হে, একজনের বাড়িতে গিয়ে অতদিন থাকাটা ভালো নয়। তাছাড়া হৈমন্তপুর গ্রামের কথা আমি আগে শুনলেও আমি কখনো যাইনি সেখানে। তা সেখানে কি আছে? কিশোরীর মাসি ওর বাড়িতে একাই থাকেন। তাছাড়া ওর বাড়িতে একজন স্ত্রীলোক থাকে যে ওই নানা কাজে তাকে সাহায্য করে। তাছাড়া সেখানে তেমন কোনো সমস্যা নেই, বাড়িঘর বড়। কিশোরীর মাসির বেশ কিছু জমি জমা, আর তাছাড়া সেই যে তালবাগান নিয়েছিল মনে আছে, সেই তালবাগানও এখনও তার। কিশোরীর কথায় মাসির আয় কম নেই, তাই ওসব চিন্তা করতে হবে না আপনাকে। তারানাথ যেন খুব একটা রাজি হয়নি, এমন মুখেই বলল, তোমরা যখন এত জোর করছো তাহলে না বলি কি করে? ঠিক আছে, কাল সকালেই তাহলে এসো। সাবধানে যেও, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমি বেরিয়ে পড়লাম। সত্যি সত্যি এসে ট্রামে যখন উঠেছি তখনই বৃষ্টি নামল। আমি শুধু মনে মনে বললাম, কাল যেন বৃষ্টি না হয়। শিয়ালদা স্টেশনে যখন আমরা এসে পৌঁছলাম ততক্ষণে কিশোরী এসে পৌঁছেছে। আমাদের দেখে বলল, একটা রবিবার ঠাকুরমশাইয়ের গল্প শুনতে পাবো না বলে ভেবেছিলাম। এখন তো দেখছি ওখানে যে কদিন থাকবো সেই কদিন। আচ্ছা ভালো কথা, শোনো না, তোমার ছুটি কতদিনের? অফিসে একটু কথা বলে দিন সাতেক ছুটির ব্যবস্থা করেছি। অর্থাৎ আজ হলো শনিবার, পরের শনিবার বাড়ি ফিরলেও হবে। আমি মনে মনে হাসলাম। ভাবলাম কিশোরীকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে বলে মনে হয় না। একবার ছেলেটা ঘুরতে পারলে আর কিছু চায় না। শিয়ালদা থেকে রেলগাড়িতে জংশন স্টেশন, আর তারপর সেখান থেকে আবার গাড়ি বদলে কিশোরীর মাসির বাড়ি হৈমন্তপুর পর্যন্ত এসে পৌঁছলাম। পথে কিন্তু তারানাথ যেন একদম যৌবন জীবনের মতো করতে লাগলো।
জানালার ধারে বসে জানালা দিয়ে এটা সেটা দেখে ঠিক বাচ্চা ছেলের মতো উচ্ছ্বাস করতে করতে উনি এসেছেন। তবে মাঝে মাঝে আমাদের বলেছেন, না না, কাজটা ঠিক হলো না। কিন্তু এই এমন ভাবে কারোর বাড়িতে তার উপর 3 জন অচেনা জায়গা, কাজটা কিন্তু ঠিক হলো না। হৈমন্তপুর স্টেশনে নেমে সেখানে একটা রিক্সার ব্যবস্থা করা হলো। রিক্সাতে করে কিছু পথ গিয়ে আমরা পৌঁছলাম হৈমন্তপুর গ্রামে। গ্রামের একটু ভেতরেই কিশোরীর মাসির বাড়ি। পথে চলতে চলতে ওই ভ্যানওয়ালার সঙ্গে তারানাথের কথা হচ্ছিল। ভ্যানওয়ালা বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি তন্ত্রমন্ত্র জানেন, ভূত তাড়াতে পারেন? আমি ভূতের ওঝা নই, আমি একজন সাধক। তবে এখনো সব করি না। কেন বলো তো? আসলে সাধু বাবা, আমাদের এই হৈমন্তপুর গ্রামে সপ্তাহখানেক ধরে বড় অদ্ভুত ব্যাপার ঘটত। আমাদের মন্দিরের পুরোহিত মশাই মারা যাওয়ার পর থেকে গ্রামে বড় বিপদ নেমে এসছে। ভ্যানওয়ালার কথায় আমি, কিশোরী, তারানাথ 3 জনে একসঙ্গে তার দিকে তাকালাম। ভ্যানওয়ালা বলতে লাগলো, সবই তো ঠিক ছিল সাধু বাবা। এই আগে শুক্রবারে তো বোধহয় ওই দাদা বাবুকে স্টেশন পর্যন্ত দিয়ে এলুম, তাই না? হ্যাঁ, আগের সপ্তাহে তো আমি এসেছিলাম। বুধবার এলাম, শুক্রবার ফিরে গেলাম। কখন কি হলো? শনিবার রাতের বেলা আমাদের এই গ্রামের পুরোহিত ভবচরণ চাটুর্যে বাড়ি ফেরার পথে গ্রামের পথে মারা গেছে। কিন্তু অমন বিভৎস মৃত্যু কখনো দেখিনি দাদা বাবুরা। সাধু বাবা বোধহয় দেখে থাকবে, কিন্তু আমি দেখিনি। মনে হয় গলা আর বুকটা কেউ ধারালো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিয়েছে। রক্ত, মাংস, হাড় সব কিছু দেখা যাচ্ছিল সাধু বাবা। সে দৃশ্য ভালো করে দেখা যায় না। আমি মনে মনে চমকে উঠলাম। গ্রামের কাছে এসে এমন একটা ঘটনার কথা শুনতে হলো। কিন্তু তারানাথের দিকে তাকিয়ে দেখি তার মুখটা গম্ভীর হয়ে গেছে। হঠাৎ সেই আগের অতি সাধারণ বাচ্চার মতো সারল্য মাখা গলা বদলে তারানাথ গম্ভীর গলায় বলল, রাতের বেলা কি ওই দৃশ্যটা কেউ দেখেছিল? তারপর থেকে গ্রামে কি হয়েছে? রাতের বেলা বাড়ির বাইরে বেরোনো যায় না সাধু বাবা। বাইরে বেরোলেই মনে হয় পথে কারা যেন চলে ফিরে বেড়াচ্ছে। তাছাড়া অনেকে নাকি বাড়ির ঘরের চালে কিংবা বাড়ির সামনের গাছে কাকে বসতে দেখেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমাদের গ্রামের যে মন্দির, সেই মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। ও দৌড় আর খোলা যায় না। দৌড় যে খোলার চেষ্টা করে তার ক্ষতি হয়। আশ্চর্য ব্যাপার। তার জন্যই কি মাসি তাড়াহুড়ো করে আমায় চিঠি লিখেছিল? তেমন কিছুই লেখেনি, শুধু বলেছিল বড় বিপদে পড়েছে। চিঠির কথা তো আমায় কিছুই বলনি। মাঝে মাঝে মাসি অমন করে, তুমি তো জানো। আমি ছাড়া মাসির 3 কুলে কেউ নেই, তাই অমন না লিখলে আমি অফিস কামাই করে আসবো না। আপনি কি ভাবছেন? ভাবছি যে মন্দিরের কথা তুমি এতবার বলেছ, যে মন্দিরে এমন জাগ্রত দেবী বাস করে, সেই মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আর গ্রামের পুরোহিত হলো। ব্যাপারটা সহজ নয় কিশোরী। হৈমন্তপুর গ্রামে আমরা প্রবেশ করার আগেই গ্রামের উপরে কোনো অন্ধকার কালো ছায়া নেমেছে। এই 7টা দিন আমাদের এখানে থাকা সহজ হবে বলে মনে হচ্ছে না আমার। আমিও সেটাই ভাবছিলাম। তবে তার সঙ্গে আরেকটা কথা ভাবছিলাম, তারানাথ যেই বাড়ি থেকে বেরিয়ে হৈমন্তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠিক তখনই হৈমন্তপুরে এমন একটা ঘটনা ঘটল। যদিও আগের শনিবার বা রবিবার এখানে আসার কথা আমরা প্রথমে বলেছিলাম। একেই বোধহয় বলে তারানাথের ভাগ্যের লিখন, আর আমাদের কথায় কাকতালীয় ব্যাপার। আপনি যে আসবেন ঠাকুরমশাই, আমি সেটা সত্যি ভাবতে পারিনি। কতবার আমি কিশোরীকে বলেছি ঠাকুরমশাইকে নিয়ে আয়। আর শুধু কিশোরী কেন, তোমাকেও তো কতবার বলেছি, মনে নেই? শেষের কথাটা আমায় উদ্দেশ্য করেছিল, কিন্তু আমি উত্তর দিলাম না। তারানাথই বললেন,
সত্যি বলতে কি, আমি এখন কোথাও যাই না, তাই আর কি। কিন্তু আপনাদের গ্রামে যে একটা ব্যাপার হয়েছে শুনতে পেলাম। মাসির মুখটা কেমন যেন হয়ে গেল। এই বাড়িতে যে থাকে তার নাম কমলি। তাকে দিয়ে আমাদের হাত মুখ ধোয়ার জল দিল। বুঝতে পারলাম এখন খেয়ে দিয়ে বিশ্রাম না করার আগে কেউ কিচ্ছু বলবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রামের জন্য আমাদের আলাদা ঘর দেওয়া হয়েছে। বাড়িতে অনেকগুলো ঘর আছে, আমরা আলাদা আলাদা ঘরই নিয়েছিলাম। তারানাথের জন্য একটা এবং আমাদের জন্য একটা। কিন্তু দুপুরে খেয়ে দিয়ে আর শোবার ইচ্ছে হলো না। তিনজনে একই ঘরে গিয়ে বসলাম। তারানাথের জন্য পাসিং শোয়ের প্যাকেট আনা হয়েছিল, তারই একটা ধরিয়ে ঘরের দরজা বন্ধ করে জানালার কাছে গিয়ে বসলেন তারানাথ। বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু ভ্যানওয়ালার কথা যা শুনলাম তাতে তো মনে হয় এখানে আমাদের এতগুলো দিন থাকাটা সহজ ব্যাপার হবে না। আপনার কি মনে হয় গ্রামের মন্দিরে হঠাৎ করে এমন ব্যাপার হলো কেন? আপনার জীবনেও তো এর আগে এমন অনেক ব্যাপার ঘটেছে, তাই না? আর তাছাড়া মন্দিরের ব্যাপারটা পুরোপুরি হজমও হলো না। কোনো কারণে মন্দিরের উপরে অশুভ কোনো শক্তির ছায়া পড়েছে, না হলে সচরাচর এমনটা হওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে ওই শনিবার কোনো একটা ব্যাপার ঘটেছে। কিশোরী এতক্ষণ চুপ করেছিল, জানালার এক পাশে বসে গভীরভাবে কিছু ভাবছিল। এবার বলল, যে পুরোহিত মারা গেছে ভবচরণ চ্যাটার্জি, তার ছেলে মানে শশীচরণ চ্যাটার্জির সাথে আমি পরিচিত। তার সঙ্গে গিয়ে একবার কথা বলে দেখবেন। তারানাথ সম্মতি জানালো। আমরা বিশ্রামের জন্য আমাদের ঘরে চলে এলাম। তবে গোটা ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে রইল। তখন আমরা জানতাম না হৈমন্তপুর গ্রামে 7টা দিন কত বড় বিপদের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। ভবচরণ চট্টোপাধ্যায়ের ছেলে শশীচরণ চট্টোপাধ্যায়। বয়স আমাদের মতোই, কিংবা আমাদের চেয়ে সামান্য কমই হবে বলে মনে হলো। আমাদের দেখে সেদিন খুব ভরসা পেয়েছিলেন। বিশেষ করে কিশোরীর সঙ্গে তাঁর পরিচয় আগে থেকেই, তাই আর কি। কিশোরীকে বললেন, সেদিন রাতে বাবাকে মন্দিরে আনতে গেছিলাম। বাবা আসতে চাইল না, বলল মায়ের সঙ্গে নাকি তার কি কথা রয়েছে। সেদিন বন্ধ ঘরের দরজা খুলে মন্দিরের দিকে তাকিয়ে একটা আশ্চর্য ব্যাপার দেখতে পেয়েছিলাম, বুঝলে কিশোরী? কিশোরী, আমি, তারানাথ তিনজনই কৌতূহলী হয়ে তাকিয়ে রইলাম। মন্দিরের দরজা খুলতেই মনে হলো বাবা তো চুপ করে মূর্তির সামনে বসে আছে, আর মন্দিরের মায়ের মূর্তির ঠিক পিছনের দিকে যেন একটা কালো ছায়া। ছায়াটা এতক্ষণ যেন সামনের দিকেই ছিল। আমি মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সেটা পেছনে সরে গেল। আর এক মুহূর্তের জন্য যেন মনে হলো মায়ের মূর্তি বড় হয়ে গেছে। কি বলছো তুমি? মায়ের মূর্তি বড় হয়ে গেছে? আমার চোখ ভুল হতে পারে। ঘরের মধ্যে আধো অন্ধকার ছিল। তাছাড়া সেদিন শনিবার, অমাবস্যার রাত। বুঝতে পারছেন, বাইরে অন্ধকার, তার মধ্যে চোখে ভুল দেখাটা স্বাভাবিক। কিন্তু বাবা আমায় মন্দিরের ভেতরে বেশিক্ষণ থাকতে দেয় না। দরজা বন্ধ করার আগে তোমার বাবা তোমায় কিছু বলেছিল? সেই তো শেষবার তোমার বাবার সঙ্গে তোমার সাক্ষাৎ। তেমন কিছু না, তবে বাবার মুখ দেখে মনে হয়েছিল বাবা কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় রয়েছে। ঠাকুরমশাই, বাবা নিজের এবং আমার চেয়ে বেশি গ্রামের লোকেদের কথা ভাবত। আমি নিশ্চিত সেই রাতেই বাবার কিছু মনে হয়েছিল এই গ্রামের লোকেদের কোনো বিপদ আসতে চলেছে। এর আগে যখন হারু মণ্ডলের বাড়িতে আগুন লেগেছিল, সে রাতেও বাবা এমনভাবেই মন্দিরে অনেকক্ষণ ছিল, তারপরে ফিরেছিল। তার মানে তার যে কোনো ক্ষতি হতে পারে তার আগাম পূর্বাভাস পেয়ে গিয়েছিলেন তিনি। আর না হলে যে গ্রামের ক্ষতি করতে চায় সে জানে যে একমাত্র পুরোহিত মশাই তাকে আটকাতে পারবেন।
তাই প্রথমে তাকে নিজের পথ থেকে সরিয়ে দিল সে। আমি, কিশোরী আর শশীচরণ অবাক চোখে তাকিয়ে রইলাম। ঠাকুরমশাইয়ের মুখে চিন্তার ভাঁজ পড়েছে। সামনে বসে থাকা সাধারণ তারানাথের মুখ এটা নয়, এ যেন অন্য এক তারানাথ। তারানাথ বলল, গ্রামের মন্দিরটা একবার দেখতে হবে, ওটা না দেখে কিছুই বলা সম্ভব নয়। শনিবার ছিল অমাবস্যা। এই অমাবস্যায় কেউ এমন কোনো তন্ত্রক্রিয়া করেছে যাতে কোনো আশেপাশের গ্রামের ক্ষতি হয়েছে। ভবচরণ পুরোহিতের মৃত্যুটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, আর তার পেছনে রয়েছে কোনো অশুভ শক্তি। চারজন মিলে মন্দিরের কাছে গিয়ে পৌঁছলাম। মন্দিরটা গ্রামের একদম বাইরের দিকে। তাছাড়া মন্দিরের চৌহদ্দিটা কিন্তু বেশ বড়। দুপাশে মন্দিরের চৌহদ্দির পাশের বেড়া বরাবর বড় বড় গাছের সারি। ভেতরের দিকে একটা ফাঁকা জায়গা, ছোট ছোট ঘাসের মতো গাছ জন্মেছে এবং তার মাঝ দিয়ে পায়ে চলার পথ। একটু এগিয়ে গেলে গ্রামের যে মন্দির, সেই মন্দির। মন্দির কিন্তু পাথরের তৈরি, অনেক পুরনো মন্দির। এর কথা আগেও কিছু বলেছে। মন্দিরের চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে শশীচরণ বলল, যে মন্দিরে আমার বাবার এমন হয়েছে, সে মন্দিরে আমি আর ঢুকবো না। ও মন্দির বন্ধ হয়েই থাক। তারানাথ কিন্তু কিছু বলল না। মন্দিরের চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখতে পেলাম। হাতের ইশারায় কিশোরীকে নিয়ে তারানাথ মন্দিরের চৌহদ্দির ভেতরে ঢুকল। ছোট ছোট ঘাসের দল পেরিয়ে এগুলো সামনের দিকে। আমি আর শশীচরণ দাঁড়িয়ে আছি। ওরা হাঁটতে হাঁটতে মন্দিরের চৌহদ্দির একদম কাছাকাছি এসে পড়েছে। এমন সময় হঠাৎ করেই শশীচরণ বলে উঠল, মন্দিরের মাথায় ওটা কি বসে আছে না? চট করে আমি মুখ তুলে তাকাতে দেখতে পেলাম, সত্যি তো, সত্যি সত্যি মন্দিরের মাথায় একদম চূড়ার দিকে কি যেন একটা বসে আছে। এই দিনের বেলাতেও ভালো করে দেখা যায় না ওটা কি পাখি না অন্য কিছু। আর একটু ভালো করে নজর করতে মনে হলো রোগাটে লম্বা ওই জিনিসটা কোনো পাখি নয়, ওটা শকুন। কিন্তু গ্রামের এমন মাঝখানে মন্দিরের মাথার উপরে শকুন এলো কোথা থেকে? তারানাথ আর কিশোরী সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে কথা বলতে বলতে। মন্দিরের চাতাল থেকে মাত্র কয়েকটা হাত দূরে তারা। ঠিক তখনই শকুনটা মন্দিরের চূড়া থেকে সোজা যেন তারানাথকে লক্ষ্য করেই ঝাঁপ দিল নিচের দিকে। আমি আর শশীচরণ প্রায় একসঙ্গে চিৎকার করে উঠলাম, কিশোরী, কিশোরী সাবধান, মাথার উপরে দেখো। সঙ্গে সঙ্গে কিশোরী আর তারানাথ প্রথমে পেছনে এবং তারপরে মাথার উপরে তাকিয়ে দেখল শকুনটা সোজা নিঃশব্দে ঝাঁপিয়ে পড়েছিল তারানাথের ঘর লক্ষ্য করে। এখন উপর দিকে তাকাতেই কিশোরী চট করে সামনে এগিয়ে এলো। শকুনটা তারানাথকে লক্ষ্য করে সামনে এগিয়ে এলো। কিশোরী এসে পড়ায় শকুনটা এসে পড়ল তার কাঁধ বরাবর। কিশোরীর একটা হাত ঝট করে উঠে এলো উপরের দিকে। শকুনের দুই পা বরাবর সেই হাতটা উঠে যেতে একটা মৃদু আর্তনাদ কিশোরীর মুখ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে শকুনের একটা পাকে শক্ত করে চেপে ধরে সে ছুঁড়ে দিল সামনের দিকে মন্দিরের চাতালের কাছে। মুহূর্তের মধ্যে ঘটে গেল ব্যাপারটা। আমি আর শশীচরণ ব্যাপারটা বুঝতে না পেরে দৌড়ে গেলাম ভেতরের দিকে। শশীচরণের প্রতিজ্ঞাটাও যেন ভেঙে গিয়েছিল। শকুনটা কিন্তু মন্দিরের চাতালের ওপর ধাক্কা খেয়ে আর সেখান থেকে নড়তে পারে না, সেইখানেই ছটফট করতে লাগলো। কিশোরী বলে উঠল, শরীরটা বড্ড হালকা বলে মনে হচ্ছিল। আমার হাতে এসে পড়ল বটে, কিন্তু আমি খুব বেশি জোরে তাকে ছুঁড়ে দিইনি। আমি সামান্য ধাক্কা দিয়ে ফেলতে গেছিলাম, আর তাতেই। তারানাথ কিন্তু তখনও কিছু বলছে না, তার গোটা শরীর যেন কেমন হয়ে আছে। আমি বললাম, আপনি ঠিক আছেন তো? গ্রামের ভেতরে শকুন আসা সহজ ব্যাপার নয়। ওই মন্দিরে এমন কিছু হয়েছে যেটা তোমরা ধারণাও করতে পারছো না। শনিবারের অমাবস্যার সেই তিথি ছিল বড় অশুভ। সেই তিথিতে শুভ শক্তি ও অশুভ শক্তি
দুইয়ের ক্ষমতা প্রায় সমান সমান হয়ে যায় এক বিশেষ কারণে। শশীচরণ, তোমার বাবার মৃত্যুর আগে নিশ্চয়ই এমন কিছু করেছিল যার জন্য তারানাথ তার কথা শেষ করতে পারল না। একটু আগে মাটির উপর নিস্তেজ হয়ে পড়ে থাকা শকুনটা ডানা মেলে উড়তে উড়তে মন্দিরের চারপাশে চক্কর খেতে লাগলো। তারপর সেটা যেন হাওয়ায় কোথায় মিলিয়ে গেল। তারানাথকে এমনভাবে এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখতে পেলাম। শুধু শশীচরণের মুখটা যেন কেমন হয়ে গেল। তাল গাছ নিয়ে সেবার যা বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে তো আপনিই আমাকে রক্ষা করেছিলেন ঠাকুরমশাই। এবার কিন্তু গ্রামের এই বিপদ থেকেও আপনাকেই রক্ষা করতে হবে। আমি কিন্তু কোনো কথাই শুনব না। তখনের বয়স আর এখনের বয়স কি এক হলো? এখন বয়স বেড়েছে, এই বুড়োর আর আগের মতো ক্ষমতা নেই। কিন্তু শশীচরণ বলছিল এই গ্রামে হারুমণ্ডলের বাড়িতে আগুন লাগার সময়, ওই সময় ভবচরণ যে কিছুটা বুঝেছিল। আচ্ছা, এবারেও কি তেমন কিছু বুঝেছিল? তা ঠিক বলতে পারি না, তবে এই দুদিন আগে রাতের দিকে আমি আর কমলি একবার ঘর থেকে বেরিয়েছিলাম, আর ওই রাতের বেলা বাইরে বেরিয়েই আমরা যা দেখতে পেয়েছিলাম, তাতে আমি আর কমলি গোটা রাতটা বড্ড ভয়ে কাটিয়েছি ঠাকুরমশাই। আর সে কথা বলবো বলেই তো বারবার বলে দিলাম সঙ্গে করে আপনাকে নিয়ে আসতে। আমি, কিশোরী আর তারানাথ বসেছিলাম কিশোরীর মাসির বাড়িতে, তার ঘরে। অন্য পাশে বসেছিল কমলি। সেদিন রাতের বেলা আমরা যখন ঘর থেকে বাইরে বেরোলাম, আমার সঙ্গে হ্যারিকেনটা ছিল, আর দাওয়ার কাছে কমলি দাঁড়িয়েছিল। বাইরে বাড়ির পিছন দিকে গিয়ে ফিরে আসছি, এমন সময় দেখি কমলি আমার দিকে উল্টো হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। কমলি আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভয়ে টপ টপ করে কাঁপছে। আমি ওকে দেখেই পেছন থেকে বললাম, কিরে কমলি, কি হলো রে? কমলি কোনো উত্তর দিল না। বাড়ির বাইরের দিকে পথের পাশটায় কে যেন একটা দাঁড়িয়েছিল, আর সেদিকে তাকিয়েই কমলি একভাবে তাকে দেখছিল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আমি কমলির পিঠের ওপর হাত দিতেই ও যেন কেমন থরথর করে কেঁপে উঠল। আর ঠিক তখনই আমি দেখলাম পথের ওখানে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তির মতোই, হ্যাঁ ছায়ামূর্তি, কিরকম একটা যেন আস্তে আস্তে গ্রামের রাস্তা ধরে চলে গেল। এতক্ষণ কমলি চুপ করেছিল। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে মুখে এই দিনের বেলাতেও ভয় দেখা দিয়েছে। তারানাথ বলল, কমলি, তুমি তো দেখেছিলে, তা কি দেখেছিলে বলো তো? কমলি একটু সময় নিল, একটা ঢোক গিলে তারপর খানিকটা ধাতস্থ হয়ে বলল, বড়মা তো পিছনে চলে গেছে। আমি হ্যারিকেনটা মাটিতে নামিয়ে রেখে এদিক ওদিক তাকিয়ে দেখছি। এমনিতেই গ্রামটা ভালো নয় এখন, তার উপর রাতের বেলায় এমনভাবে বাইরে আসা। তাকাতে তাকাতে হঠাৎ মনে হলো বাইরের দিক দিয়ে কেউ যেন আমায় ডাকছে, আমার নাম ধরে আস্তে আস্তে আমায় ডাকছে। আমি তাকালাম, কিন্তু সাড়া দিলাম না। বড়মা বলেছে রাতের বেলা যদি কেউ ডাকে সাড়া দিতে না, এমনকি চেনা গলাতেও যদি কেউ ডাকে তাহলেও যেন সাড়া না দিই। আমিও সাড়া দিলাম না। একটা মেয়ের গলা, অদ্ভুত একটা গলায় আমায় ডাকছে। আমি সামনের দিকে তাকিয়ে আছি, দেখি গ্রামের পথ ধরে ওই বাড়ির গেটের কাছটায় দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে, কালো মতো একটা ছায়ামূর্তি। আর কিছুই ভালোভাবে দেখা যায় না, অথচ বেশ বুঝতে পারছি ওখান থেকেই ও আমায় ডাকছে।
আমি যেন সামনের দিকে চলে যাচ্ছি বলে মনে হচ্ছে। আমার পা দুটো আমার বাঁধন মানছে না। হ্যারিকেনটা তো আগেই নামিয়ে রেখেছিলাম। বাঁশের কাজটা শক্ত করে চেপে ধরলাম। ঠিক তখনই পিছন থেকে বড় মা আবার আমায় ডাকলো। কি করব বুঝতে পারলাম না। সামনে ওই মেয়েটা ডাকে আর পিছন থেকে বড় মা ডাকে। আমি কিছুই বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাঁশটা ধরে। আর আর তারপরে তো বড় মা এসে আমার গায়ে হাতে। তার মানে যে অশুভ শক্তি গ্রামে এসেছে সে মাসির মতো এমন ভাবে ডেকে বাইরে নিয়ে যেতে পারে। আচ্ছা, গ্রামে ওই ভবচরণের মৃত্যুর পর আর কারো মৃত্যু হয়েছে কি? না, তবে কমলির মতো অনেকেই রাতের বেলা নিজের নামে কাউকে বাইরে থেকে ডাকতে শুনেছে। কেউই ঘর থেকে বেরোয়নি। হৈমন্তপুর ছোট গ্রাম। তবে ভবচরণ চ্যাটার্জির মৃত্যুর পর সবাই বেশ ভয় ভয় রয়েছে ঠাকুরমশাই। আর তাই রাতের বেলা গ্রামের পথে পথেও ঘুরে বেড়ায়। যদি কিছু বুঝতে পারতো তাহলেও। এখন কি করা যায় বলুন তো ঠাকুরমশাই? এই বিপদ থেকে বাঁচার তো উপায় কিছু একটা। উপায় একটা আছে, তবে সেটা করতে গেলে বিপদ রয়েছে, বিপদ। কিছু একটা তো করতেই হবে। ওই সকালটায় যখন গ্রামে এসেছি তখনই আপনার কথা আমি ঠিক বুঝতে পেরেছি। অশুভ কিছু একটা ওই মন্দিরের চারপাশে জড়িয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তারানাথ আর কিছু বলল না। তবে সে রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। আমি আর কিশোরী এক ঘরে ঘুমোতে গেছি, তারানাথ অন্য ঘরে, কমলী কিশোরীর মাসির সঙ্গে অন্য ঘরে। পাশাপাশি 4টে ঘর, একদিকে রান্নাঘর, তাছাড়া অন্য আর একটা ঘর যেটা বন্ধ থাকে। সামনে লম্বা বারান্দা, বাড়ির চারপাশে বাঁশের বেড়া, গোবর দিয়ে নেকানো। পরঙ্ক প্রণালী বাড়ির পেছনের দিকে ব্যবস্থা। তাছাড়া বাড়ির ভেতরে কয়েকটা বড় বড় গাছ আছে। রাতের বেলা একবার বাইরে যাওয়ার প্রয়োজন হয়েছিল। ঘরের মধ্যে জল ছিল, তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। ঘুম চোখেই বারান্দা পেরিয়ে বাড়ির পেছন দিকে গিয়ে কাজ সেরে পেছনের দিকে ঘুরেছি। ঠিক তখনই বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। যেখানে এসেছিলাম তার ডান হাতে একটু দূরেই একটা গাছ। সেই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া। আমি পেছনে হাঁটতে যাব এমন সময় একটা অদ্ভুত মেয়েলি হাসির শব্দ শুনতে পেলাম। সেই দিক থেকে মনে পড়ে গেল তারানাথের সাবধানবাণী। ঘুমোতে যাওয়ার আগে বারবার আমাদের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে এসে তারানাথ বলেছিল, রাতের বেলা প্রয়োজন ছাড়া বাইরে কেউ যাবে না, আর গেলেও সঙ্গে করে একজনকে নিয়ে যাবে। একা একা বাইরে যাওয়ার মতো কাজ কখনো করবে না। তারানাথের কথাটা না শুনে আজ যে কত বড় বিপদে পড়েছি সেটা বুঝতে পারছিলাম। একটা পা সামনের দিকে বাড়াবার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই মনে হলো আমার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। আমার ঘাড়ের কাছে তার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। গোটা শরীরটা মুহূর্তের মধ্যে শিরশির করে উঠল। আমার হাতে রয়েছে হ্যারিকেন, কিন্তু হ্যারিকেনের আলোটাও যেন কেমন নিষ্প্রাণ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। চারপাশের অন্ধকারের মধ্যে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমার মনে হলো বাড়ির দিক থেকে দরজা খোলার শব্দ শুনতে পেলাম। গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। আমার পেছনের দিকে শব্দটা আর শুনতে পাচ্ছি না। মাথার ভেতর কি যেন হয়ে গেল। কাউকে ডাকতে যাব, গলা থেকে শব্দ বের হচ্ছে না। ঘাড়ের কাছে সেই ঠান্ডা নিঃশ্বাসের শব্দটা যেন আস্তে আস্তে আমায় জড়িয়ে ধরতে চেষ্টা করছে। ঠিক তখনই শুনতে পেলাম সামনের দিক থেকে একটা চেনা গলা। সে যেন একটা মন্ত্র উচ্চারণ করতে করতে আসছে। তাকিয়ে দেখি আমার থেকে মাত্র কয়েকটা হাত দূরে বাড়ির দেওয়ালের কাছে দাঁড়িয়ে রয়েছে তারানাথ।
তার হাতে একটা মশাল। কখন যেন মশাল জ্বালিয়ে সে বাইরে এসেছে। ঠিক তখনই আমার ঘাড়ের কাছে ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কমতে লাগলো। যে গাছটার কাছে ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই গাছটা যেন মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠল। আর তারপরেই একটা কালো রঙের কি যেন ডানা মেলে উড়ে গেল আকাশের দিকে। আর একটু হলেই আমি মাটিতেই পড়তাম, তার আগেই কিশোরী এসে আমায় ধরে ফেলল। শুনতে পেলাম তারানাথ বলছে, কিন্তু আমায় তাহলে ডাকলো কে? কিশোরী, তুমি আমায় ডাকোনি তো? কি যে বলেন ঠাকুরমশাই, ঘুমটা ভেঙে দেখি পাশে। কিশোরীর কথাও ভালোভাবে শুনতে পেলাম না, তবে বুঝতে পারলাম ঘুম ভেঙে উঠে দুজনেই আমার খোঁজেই বাইরে বেরিয়েছিল। ভাগ্যিস বেরিয়েছিল, না হলে যে কি হতো। আমার গোটা শরীর তখনও ভয়ে থরথর করে কাঁপছে। আমারই ভুল হয়েছে, সব ভুল আমারই। এই এমন বিপদের মধ্যে আমি যে কেন তোমাদের ডেকে আনতে গেলাম। না না, তোমাদের না ডেকে পাঠালেই ভালো হতো। তোমরা এক কাজ করো বাবা, তোমরা ফিরে যাও। এই সকাল সকাল বেরিয়ে পড়ো, দুপুরের মধ্যে তোমরা ঠিকঠাক করে বাড়ি চলে যাবে। অন্য সময় না হয় এখানে এসো। এত সুন্দর গ্রাম হৈমন্তপুর, সে যে এমন হয়ে যাবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না না না, তাই বলে আমাদের কোনো ক্ষতি হোক তা তো আমি। একটানা কথাগুলো বলে চলেছিল কিশোরীর মাসি। সকালে রোদের আলোয় সবকিছু আরো ভালো লাগছিল। কাল রাতে সেই অদ্ভুত অভিজ্ঞতার পরে কখন যেন ঘুমে ঢলে পড়ে গেলাম। সকালে যখন ঘুম ভাঙল, দেখি ঘরে কেউ নেই। কিশোরীর গলা শোনা যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখি ওরা কথা বলছে। জীবনের অনেকবার এমন অনেক বিপদের মধ্যে গিয়েছি। কখনো কখনো সমাধান করতে পেরেছি, আবার কখনো পারিনি। কিন্তু দীক্ষা দেওয়ার সময় গুরুজি বলেছিলেন, তন্ত্রবিদ্যা আসলে মানুষের হিতের জন্যে কাজে লাগানো দরকার। যখন সেই সুযোগ আছে তখন সেটা কাজে লাগাবো না কেন? হ্যাঁ, আমি জানি বুড়োর আর আগের মতো ক্ষমতা নেই, কিন্তু শেষ না হওয়া অবধি ছাড়বো না। আমি বাইরে বেরিয়ে এলাম। আমায় দেখে সবাই মুখ তুলে তাকালো। কিশোরী বলল, এখন কেমন লাগছে? কাল রাত্রে কি হয়েছিল বলো তো? তোমায় তুলতে গিয়ে মনে হলো গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে, কেমন পাথরের মতো ভারীও মনে হচ্ছিল। তারানাথ আমার মুখের দিকে তাকালো, আমিও চারিদিকে তাকালাম। যেন মনে হলো কাল রাতে আমার সঙ্গে আসলে কি হয়েছিল সে কথা আমার চেয়েও বেশি ভালোভাবে জানে একমাত্র তারানাথ। না না, ও কিছু না। আলো আঁধারিতে কিছু দেখে চমকে উঠেছিলে বোধ হয়, আর তাতেই এমন হয়েছে। আসার পর থেকে যা যা শুনতে হয়েছে তাতে এটা হওয়াই স্বাভাবিক। কিশোরী, তুমি খবর দিয়েছিলে শশীচরণকে? তাই তো, শশীচরণ আসবে বলেছিল, কিন্তু কি ব্যাপার হলো, এলো না যে। শশীচরণের কথা বলতে বলতেই সে এসে পড়ল। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে, চোখের তলাটা এক রাতের মধ্যে কেমন যেন কালচে হয়ে গেছে। গোটা রাত সে যে ভালোভাবে ঘুমোতে পারেনি তা ভালোই বুঝতে পারছিলাম। জানতে চাইলে ধপ করে বসে পড়ে বলল, আর আমার বাপটাকে মেরেছে। এবার বোধহয় আমার পালা ঠাকুর মশাই, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা শুনে মুহূর্তের জন্য আমরা চমকে উঠলাম। আর ঠিক তখনই মনে পড়ে গেল কাল রাতে পাথরের মতো দাঁড়িয়ে থাকার সময় বারবার শুনতে পাচ্ছিলাম একটা মেয়েলি গলায় কি যেন আমার নাম ধরে ডাকছে, ডেকেই চলেছে। বাবার কথা কখনোই ভালোভাবে শুনিনি। সত্যি বলতে এবার পুরোহিতগিরির ইচ্ছা আমার কখনোই ছিল না। আখের ব্যবসায় হাত পাকিয়েছি, সে ব্যবসা সামান্য আছে। সত্যি বলবো ঠাকুরমশাই, আপনি রাগ করলে করবেন, ওই আখের ব্যবসায় হাত না পাকালে দুবেলা ভালোভাবে খাওয়া যেত না।
গ্রামের মন্দিরে পুজো করে বাবা তো কিছুই পায় না, ওই মাঝে মধ্যে এটা ওটা, আর বছর অন্তর সামান্য চাল ডাল টাকা পয়সা, এটুকুই। আমাদের গ্রামে পুজো আর্চা তেমন হয় না, হয় পাশের গ্রামে, সেখান থেকেও খুব কমই ডাক পড়ে আমাদের। ভাবুন তো, মাসে 2-3টে পুজো করে আমাদের সংসার কিভাবে চলবে? তোমার বাবার কথা যত শুনেছি শশীচরণ, তিনি ছিলেন একেবারে সাত্ত্বিক মানুষ, আর তার ছেলে হয়ে তোমার মুখে কিন্তু এসব কথা মানায় না। এ কথা আমিও মাঝে মাঝে ভাবি। বাবা যেখানে ঠাকুর দেবতার জন্য, মন্দিরের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয়, সেখানে সেখানে আমি প্রথমে নিজের কথা ভাবি। হ্যাঁ, খেতে না পেলে তো মন্দির খেতে দেবে না। সে কথা শুনতে আপনার মনে হতেই পারে যে আমি বড় বড় অন্যায় কথা বলি, কিন্তু নিজের চোখে তো দেখেছি। হারু পণ্ডিত গোটা জীবন মায়ের পুজো করে গেছে, সাত্ত্বিক মানুষ ছিল। হারু পণ্ডিতের নামে একটাও কথা কেউ কখনো বলতে পারবে না। অথচ কি হলো হারু পণ্ডিতের? ঘরে আগুন লেগে সবাই যখন পুড়ে মরল, গ্রামের কোনো মানুষ ওদের সাহায্য করতে এগিয়ে গেছে? ওই তো মন্দিরের মা নাকি জাগ্রত। কি করেছে সে? শশীচরণের কথাগুলো যে শুধু কথা নয়, সেটা বুঝতে পারছিলাম। মনের মধ্যে জমে থাকা ক্ষোভ, রাগ সবকিছু একসাথে বাইরে বেরিয়ে আসছিল। শশীচরণ, যা হয় তা অদৃষ্ট লিখন। সাময়িকভাবে তোমার মনে হতে পারে যে এর জন্যে খারাপ কিছু হয়েছে, কিন্তু আসলেই তা ভালোর জন্যই হয়। কিন্তু তোমার বোধহয় কিছু হয়েছে। কাল রাতে কি কিছু? শশীচরণ অন্য সময় হলে চমকাত, এখন চমকালো না। ফ্যাকাশে গলায় বলল, কাল রাতে ও আমার কাছে এসেছিল, আমায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। একরকম নিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে আমার বাবা এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। এমন অদ্ভুত কথা শুনে আমাদের কিছু বলার থাকে না। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছি। আমি একা মানুষ। বাবা ঘুমোতো বাইরের ঘরে, আমি ঘুমোতাম ভেতরের ঘরে। তাছাড়া গরমের সময় ভেতরের ঘরে গরম বেশি লাগে বলে বাইরে শুয়েছি। বারান্দার দরজা বন্ধ। তখন কত রাত তা মনে নেই। হঠাৎ ঘরের বাইরে থেকে যেন কে আমায় ডাকলো। একটা মেয়েলি গলা আমার নাম ধরে দুবার ডাকতেই আমি সাড়া দিয়ে ফেললাম। তারপরেই বিছানা থেকে উঠে হারিকেনটা জ্বালাতে গিয়ে দেখি হারিকেনের তেল কখন যেন কমে গেছে। হারিকেনটা রেখে হাই তুলতে তুলতে ঘরের দরজাটা খুলে এক পা ঘর থেকে বাইরে বেরিয়েছি। আমার বারান্দা থেকে 3 ধাপ সিঁড়ি নেমেছে বাড়ির উঠোনের কাছে। 2 ধাপ নিচে পা নামিয়েছি। বাইরের ভালোভাবে কিছু দেখা যায় না তখন। আধো অন্ধকারের মধ্যে কিছু বুঝতে না পেরে আবার ডাকলাম, কে ডাকলো? তৃতীয় ধাপে নামতে যাব এমন সময় মাথার মধ্যে যেন শুনতে পেলাম বাবা বলছে, বাইরে যাস না, বাইরে বিপদ আছে। বাবাকে আমি সহ্য করতে পারতাম না। সে কথা মিথ্যে নয়। আমি ওই অন্যদের মতন লুকিয়ে চুরিয়ে কথা বলতে পারি না। বাবা ভালো মানুষ ছিল, তবে যতটা ভালো মানুষ হলে আমার মন পাওয়া যায় ততটা ভালো মানুষ নয়, তার চেয়ে বেশি ভালো মানুষ। কিন্তু বাবা তো, আমার বাবার উপর বড় টান ছিল। বাবারও ছিল আমার উপর। বাবার গলা শুনে সঙ্গে সঙ্গে থেমে গেলাম। তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। উঠোনে তো দূরের কথা, চারপাশে কোথাও যেন কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। পেছনে ঘুরে ফিরে আসতে যাব এমন সময় একটা অদ্ভুত ডাকের মতো শুনতে পেলাম। তাকিয়ে দেখি বাড়ির চৌহদ্দির বাইরে কি যেন একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভালো করে মুখ তুলে দেখলাম, কিন্তু কিছু বোঝা গেল না। যাই হোক, আবার ফিরে আসতে যাব, মাথার মধ্যে আবার সেই ডাক।
তারপরেই মনে হলো বাবা যেন ঘরের ভেতর থেকে ডাকছে। কি মনে হতে ঘর থেকে দরজাটা দড়াম করে বন্ধ করে দিতেই বুঝতে পারলাম গোটা শরীরের রোমকূপগুলো যেন দাঁড়িয়ে পড়েছে। ঘরের জানলাটা খুলে বাইরে তাকিয়ে দেখি পথের কাছে সেই ছায়ামূর্তি ভাঙা বেড়াটার উপরে দাঁড়িয়ে, কিন্তু আমার বাড়ির দিকে তাকিয়ে দেখছে। বিশ্বাস করুন আপনারা, রাতের বেলা বাইরে বেরোলে সেই দিন আমার শেষ দিন হতো, আর সকালে আপনাদের সঙ্গে দেখা হতো না। এমন কিছু কাল রাতে আমরাও দেখেছি। শুধু তুমি নয় শশীচরণ, আমরাও তার মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এমনটা কেন হচ্ছে বলো তো? একই রাতে সে আমাদের উপর আক্রমণ করতে চাইলে কেন? তার কি একটাই কারণ? এই অশুভ শক্তি বুঝতে পেরেছে আমরা এখানে, তাই আমাদের আটকাতে চাইছে। মাসি আর কমলি রান্নাঘরের দিকে গিয়েছিল। আমরা চারজন বসে আছি। তারানাথ একটু ভেবে নিয়ে বলল, সকালের কাজ করি, রাতের বেলা একবার মন্দিরের কাছে যাই। মন্দির থেকেই যখন এত কিছু শুরু হয়েছে, তখন ওই মন্দিরের ভেতরে কিছু একটা আছে। আর রাতের বেলা মন্দিরের কাছে গেলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। অন্য সময় হলে হয়তো শশীচরণ বারণ করত, কিন্তু এখন শশীচরণের মন বোধ হয় বাবার প্রতি কৃতজ্ঞতায় ভরে ছিল, তাই না করল না। আমি আর কিশোরী রাজি হয়েছিলাম। এই গ্রামে এসেছি আমাদের প্রায় 3টে দিন হয়ে গেছে, আর 4 দিনের বেশি এখানে থাকা যাবে না। তাই সবাই মিলে ঠিক করলাম আজ রাতেই আমরা যাব ওই মন্দিরের কাছে, তারপর দেখে আসব আসলে কি হয়েছে সেখানে। এইমাত্র সবাই নিজের বাড়ি ফিরে গেলেও তারানাথ কিশোরীকে নিয়ে কোথায় যেন বেরোলো। আমার শরীর ভালো নয়, আমার শরীর ভালো নয় এই অজুহাতে ওরা আমাকে একটু বিশ্রাম নিতে বলল। আমি অপেক্ষা করতে লাগলাম ওদের জন্য, আর মনে মনে ভাবতে লাগলাম, আমায় কাল রাতে যে ডেকেছিল, যে ডাকতে এসেছিল, সে যদি আমায় সত্যি নিয়ে যেতে পারত তাহলে কি হতো। আর ঠিক তখনই মনে পড়ে গেল গাছটা নড়ে উঠতে একটা পাখির মতো কিছু যেন ডানা ঝাঁপিয়ে চলে গিয়েছিল অন্ধকারের দিকে। কিশোরী আর আমি গ্রামে ঘুরে ঘুরে বেশ কিছু খবর জোগাড় করেছি। অনেকেই তাকে দেখেছে, তবে অনেকেই বলেছে সেই ছায়ামূর্তির সঙ্গে আশেপাশে একটা কালো রঙের পাখি দেখা গেছে। আমার মনে হয় সেটা ওই শকুন ছাড়া অন্য কিছু হতে পারে না, যাকে আমরা মন্দিরের কাছে দেখেছিলাম। তার মানে ওই শকুনের সঙ্গে সেই শক্তির কোনো যোগসূত্র আছে ক্ষমতার। শকুন একমাত্র হলেন গ্রহরাজের, তবে তাছাড়া অনেক সময় অশুভ শক্তি নিজের কাজে শকুনকে ব্যবহার করে থাকে। আমার মনে হয় তেমন কিছুই হয়েছে। এইখানে কোনো অশুভ শক্তি শকুনের রূপ ধরে চলাফেরা করছে। মিথ্যে হতে পারে না। তারানাথ উত্তর দিল না, তার বদলে বলল, আজ রাতের বেলা আমরা 4 জন মন্দিরে যাব। ওই লাল সুতো তোমরা সকলেই নিজের হাতে ধারণ করে রাখবে। বিশেষ করে আজ অন্ধকার নামার পর থেকেই শুধু তোমাদের কাছে রাখব। আমাদের মনের ইচ্ছা কিন্তু এই অশুভ শক্তি ঠিক বুঝতে পারে, আর তাই যাতে আমরা আজ ওখানে যেতে না পারি তার জন্য সে প্রচণ্ড চেষ্টা করবে। কিন্তু একটা কাজ করো, তোমার যদি বাড়িতে যাওয়া না থাকে তাহলে তুমি এই বিকেল থেকে এখানে থেকে যাও। অন্ধকারের পর আলাদা হওয়ার দরকার নেই। সেভাবে তো কিছু ভাবিনি ঠাকুরমশাই। কিছু করার রয়েছে, আমি বরং বাড়ি ফিরে যাই। অন্ধকার নামার আগে আপনি কাউকে পাঠিয়ে দিন, আর পারলে আমি তার আগে চলে আসব। শশীচরণ চলে গেল। তখন দুপুর সামান্য হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম। কাল রাতে ঘুমটা ভালো হয়নি। আজ রাতে কতক্ষণ জাগতে হবে তার ঠিক নেই, কিন্তু ঘুম হলো না। তারানাথ আমাদের ঘরেই বসেছিল। তাছাড়া মাসি, কমলি সবাই এক ঘরে।
সবার জোড়াজড়িতে বিপদের মুহূর্তের কথা ভোলার জন্য তারানাথ একটা গল্প বলতে শুরু করল। একবার গিয়েছিলাম নিতাইপুর বলে এক গ্রামে। সেই গ্রামের মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দিন বড় বিপদ। তোমাদের গ্রামে যেমন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে তেমন বিপদ নয়, তবে সে গ্রামের বিপদ আরও বেশি। মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা হয়ে সেই মূর্তি মন্দিরের ভেতরে রাখা হয়েছে, অথচ দুপুরের দিকে যখন মন্দিরে পুরোহিত পৌঁছায় গ্রামের লোকজনকে সঙ্গে করে নিয়ে সে মূর্তি পুজো করতে যাবে, এমন সময় দেখা যায় গোটা মূর্তির গায়ের রং কেমন যেন গলে গেছে। যেন মনে হয় একটু আগে কেউ একজন কাঁচা মূর্তিতে রং দিয়েছিল, সেই রং গলতে শুরু করেছে। একটু পরেই মূর্তির গায়ের মাটি গলতে শুরু করবে। গ্রামের লোকেরা হতভম্ব হয়ে পড়ল। কপাল জোরে আমিও তখন সেখানে উপস্থিত রয়েছি। তখন তো নতুন, প্রথমে সবার মতো আমিও এসব দেখে চলেছি। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ বলছে, নিশ্চয়ই মন্দিরের জায়গা মায়ের পছন্দ হয়নি, তাই এমন হয়েছে। তখনই তো বলেছিলাম জমিদার মশাইয়ের কথায় এই এমন করার কোনো দরকার নেই। আবার তার মতের বিরুদ্ধে কেউ বলল, জমিদার মশাইকে মা আদেশ দিয়েছি, যখন সেখানে বলেছি ওই তো সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। তোমরা সবাই বেশি জানো নাকি? হ্যাঁ, ক্রমে ক্রমে দেখা গেল গ্রামের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক দলের কথায় জমিদার মশাই যা করেছে ভালো করেছে, আর অন্য দল জমিদার মশাইয়ের বিরোধিতা করে পুরোহিত মশাই পড়ে মাঝখানে। মায়ের মূর্তির সব কিছু যখন রং গলে একাকার অবস্থা, আমি আর থাকতে না পেরে এগিয়ে গেলাম। পুরোহিতকে বললাম, আমার মনে হয় গুরুত্বপূর্ণ ভুল হয়েছে, আপনি ভালো করে দেখুন তো। পুরোহিত আমার মুখের দিকে তাকালো। তার যেমন চেহারা তেমন তার চোখের দৃষ্টি। বোধহয় আমার পরনের কাপড়টুকু দেখেই আমায় তেমন কিছু বলল না। কি মনে হতে ভালো করে আশেপাশে সব কিছু খুঁজে দেখতে লাগলো। তখন দেখা গেল পুজোর একটা উপকরণ এখানে নেই, অথচ জমিদারের বাসায় যখন ঢুকেছে সেই পুজোর উপকরণের কথা সেখানে পই পই করে বলা হয়েছিল। সেই সমস্ত আবার জোগাড় করতে করতে রাত হয়ে গেল। রাতের বেলা পুরোহিত মশাই আর মন্দিরের বাইরে ছোট্ট আস্তানায় কাটিয়ে দিলাম। পুরোহিত মশাই রাতের বেলা বললেন, ভাগ্যিস তুমি আমায় দেখেছিলে বাবা, না হলে যে কি হতো। কিন্তু আমি হলফ করে বলতে পারি ওটা আমি নিজের হাতে সঙ্গে করে এনেছিলাম। কিন্তু কোথায় গেল? মন্দিরে কিছু একটা বিপদ হবে, তার জন্যই আপনার হাতে আনা জিনিস হারিয়ে গেছে। মায়ের মূর্তি তৈরি করে আবার পুজো করতে সময় লাগবে। আমার কেন জানি মনে হচ্ছে তার মধ্যে কিছু হতে চলেছে। আমার কথা কিন্তু ঠিকই হয়েছিল। সেদিন নয়, তার পরদিন রাতের বেলা গ্রামেরই একজন প্রচণ্ড ভয় পেল। অনেক রাতের দিকে সে নিজের গোয়াল ঘরের কাছে এসে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। তার গোয়াল ঘরে তখন মাত্র একটাই গরু। আগের গরুটা সাপের কামড়ে মারা গেছে। গোয়াল ঘরের গরুটা মাটির উপর পড়ে আছে, আর তার ঘাড়ের কাছে দাঁত বসিয়ে রক্ত পান করছে কালো একটা ছায়ামূর্তি। সেই মুহূর্তে সে চিৎকার করে উঠতেই সেই ছায়ামূর্তি রক্তচক্ষু তুলে তাকালো। ভাগ্যিস সে কোনো রকমে ছুটে ঘরে গিয়ে দরজা বন্ধ করতে পেরেছিল, না হলে সেই রাতে সেই ছায়ামূর্তিটা তাকে গরুর মতোই অবস্থা করত। সে কথা সে সকালে সবাইকে বলল। সমস্ত কথা শুনে আমি আর পুরোহিত মশাইকে বললাম, পুরোহিত মশাই, গ্রামের বিপদ কিন্তু বাড়বে। মূর্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যাকে গ্রামে দেখা গেছে তাকে আবার দেখা যাবে। আপনি কি করবেন সেটা করুন। আমি কি করব আপনারাই বলুন। আপনারা এসব ব্যাপার খুব ভালো বুঝতে পারেন, যখন আপনারাই কোনো সিদ্ধান্ত নিন। বিপদ যখন রাতের বেলা হচ্ছে, তাহলে রাতের বেলা একটু সাবধানে থাকলেই আশা করি। পুরোহিত মশাই কথাটা বললেন বটে,
তবে আমার কিন্তু মনে হচ্ছিল ব্যাপারটা এত সহজে মিটবে না। আমাদের গ্রামেও তো এমনই বিপদ হচ্ছে ঠাকুর মশাই। ওই গ্রামের বিপদ আলাদা। বাইরে থেকে কেউ একজন তন্ত্র সাধনা করে গ্রামের ওই মন্দির তৈরি হতে দেবে না বলে উপায় করেছিল। ওই গ্রামে যা ঘটেছিল এই গ্রামে তেমন কিছু হয়নি। ওই গ্রামে যা হয়েছে তা আরো বেশি কঠিন, আরো বেশি ভয়ানক। তারানাথের কথা শুনে দুই স্ত্রীলোক ভয় পেল। আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম। বাইরে তখন একটু একটু করে বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে, আর আমরা অপেক্ষা করছি অন্ধকার নামার জন্য। অন্ধকার নামলে মন্দিরের কাছে যেতে হবে। বেশ কয়েকটা রাত এমন ভাবেই কাটল। এখান থেকে ওখান, ওখান থেকে মাঝে মাঝে খবর শোনা যায়। আমি জমিদার বাড়িতে রয়েছি। একদিন রাতের বেলা আমার জন্যে বরাদ্দ ঘরের বিছানা থেকে উঠেছি, এমন সময় দেখি আমার ঘরের ভেতরে কে যেন ঢুকছে। এক অন্য শব্দ শুনতে পেলাম, কে যেন কাঁদছে, কিন্তু পুরোপুরি কিছু বুঝে ওঠার আগেই যেন মনে হলো ঘরের দরজার পাল্লাটা একটা শব্দ হলো। হঠাৎ করে যেন কেউ বাইরে বেরিয়ে গেল, অথচ আমি জানি আমি নিজের হাতে ঘরের দরজা বন্ধ করেছি। অথচ মনে হলো কেউ উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরোলো। লম্বা টানা বারান্দা পেরিয়ে শেষ প্রান্তে চাঁদের অল্প আলোয় দেখতে পেলাম কে যেন জমিদার বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাড়ির বাইরে গ্রামের পথের দিকে যাচ্ছে। তার পিছু পিছু বেশ খানিকটা হেঁটে গেলাম। দেখি এক জায়গায় আগুন জ্বলছে, আর সেই আগুনের পাশে বসে আছে এক তান্ত্রিক। তার পাশে বসে আছে এক বৃদ্ধা মতো মানুষ। অবাক হলাম। এর আগে অনেক তান্ত্রিকের মুখোমুখি এমনভাবে হয়েছি যে আমাদের শত্রুপক্ষ হয়েছে, কিন্তু তার মুখে যেন কি আছে। সে আমায় বলল, চিনতে পারছো আমায়? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। মুখে গোঁফ দাড়ি, মাথায় চুলে জটা, এসবের মাঝে কি চেনা যায় কোনোভাবে? তবু বললাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কেন মিথ্যে কথা বলছো? তুমি আমায় চিনতে পারছো না? তোমার সঙ্গে গোলকোন্ডার জঙ্গলে সেবার সাধু সঙ্গের কথা মনে নেই? সেবার অত বড় বিপদের মধ্যে পড়ে আমরা সবাই মিলে যে কাজ করলাম, যদি ও কাজ না করতাম তাহলে গোলকুন্ডার আশেপাশের সমস্ত গ্রামকে এক রাতের মধ্যে। আর বলার প্রয়োজন পড়েনি। আজ পর্যন্ত তোমাদের বলিনি, আসলে গোলকুণ্ডলা জঙ্গলে এক নরক চক্র জেগে উঠেছিল। এক তান্ত্রিকের সামান্য ভুলের জন্য যে সেই চক্র আমাদের বন্ধ করতে হয়েছিল সে কথা তোমাদের বলবো অন্যদিন। তাকে চিনতে পারলাম, তার নাম বাসক দত্ত। এমন ক্ষমতা দিয়ে মানুষের ক্ষতি করে চলেছ? তুমি তো এমন ছিলে না। তারানাথ, সব সময় যে তুমি যে পক্ষে আছো সে পক্ষ ঠিক এমনটা তো মানা যায় না। যে জমিদারের হয়ে তুমি ওই গ্রামের ওই মন্দিরের এমন কিছু করছো, সেই মন্দির যে স্থানের ওপর নির্মাণ হচ্ছে তার কথা তুমি জানো? বাসক দত্তের কথা শেষ হতে না হতেই তার পাশে থাকা সেই বৃদ্ধ লোকটি কেঁদে উঠল। আগুনের আলোয় তার চোখের জল দেখে অবাক হয়ে গেলাম। বৃদ্ধের শুকনো ফ্যাকাশে মুখ, চেহারাটাও রোগা। মনে হলো সেই মন্দিরের সামনে লোকেদের ভিড়ে বৃদ্ধকেও দেখেছিলাম। ব্যাপারটা কি হয়েছিল? আপনার সঙ্গে যে তান্ত্রিক এক সময় ছিল, আজ সেই আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। ততক্ষণে যে আমায় এখানে এনেছে তার ছায়াটা দেখতে পেলাম। বাসক দত্তের ঠিক পেছনের দিকে একটা গাছের তলায় যেন চুপ করে দাঁড়িয়ে আছে। সামনে জ্বলতে থাকা ধিকি ধিকি আগুনের পাশে বসে থাকা লোকটির চোখের জল প্রতিফলিত হচ্ছিল, আর বাসক দত্ত চুপ করেছিল। আমি আবার প্রশ্ন করলাম, কি হয়েছে সে কথা আমায় না বললে কি করে হবে বলো তো? এবার পাশে বসে থাকা সেই রোগাটে লোকটি আমার কথার উত্তর দিয়ে বলল অনেক কথা।
তবে তার কান্না ভেজা গলায় ভাঙা ভাঙা কথা ছিল এলোমেলো। সে ওই গ্রামেরই বাসিন্দা। তার বাড়িতে তার মামার একটি মেয়ে ছিল, তা অনেক বছর আগের কথা। তা সেই মেয়েটা জমিদারের নজরে পড়ে। জমিদার আসলে বাইরে যেমন দেখায় তেমন নয়। এই গ্রামের অনেকখানি জমি ওই জমিদার হস্তগত করেছে। তার জমিটুকু জমিদার চেয়েছিল, এমনকি তার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। ছলে বলে অনেক চেষ্টা করেও যখন কার্য উদ্ধার করতে পারেনি, তখন একটা উপায় অবলম্বন করলো জমিদার। লেঠেলদের দিয়ে তার বাড়িতে লোক পাঠালো। জমিদারের কাছে নাকি তার অনেক টাকা ধার রয়েছে। সেই টাকা না দিতে পারায় এখন তার জমি জমা সমস্ত কিছু জমিদারকে লিখে দিতে হবে। গ্রামবাসীদের ভগবান, তার কথার উপরে কথা বলবে কে? কেউ তার পাশে দাঁড়ালো না। তার মেয়ে শুধু প্রতিবাদ করেছিল, আর তার ফল হলো ভয়ানক। পরদিন সকালে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল তার মেয়ে, আর তার মৃতদেহ পাওয়া গেল গ্রামের ডোবার জলে। সেই দেহের অবস্থা কেমন ছিল তা আলাদা করে বলার কোনো প্রয়োজনীয়তাই নেই। রাগে, দুঃখে, হতাশায় লোকটি জমিদার বাড়ি পর্যন্ত গিয়ে জমিদারকে শাসিয়েছিল, কিন্তু তার বদলে লেঠেলদের হাতের মার খেয়ে গ্রাম ছাড়তে হয়। এরপর তার সঙ্গে পরিচয় হয় বাসক দত্তের, আর এতদিন পরে বাসক দত্ত এখানে ফিরে এসেছে। যতবারই ওই স্থানের মন্দিরের প্রতিষ্ঠা হোক না কেন, যে হাতে আমার মায়ের রক্ত লেগে আছে সেই হাতে মা মন্দিরের পূজা নেবে কেন? সব বাজে কথা, বুঝলে তারানাথ? কোনো স্বপ্নাদেশ নয়। ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করলে ওই জমি থেকে যাবে জমিদারের নামে। ওই জমিটাই হলো এই যে এই গোপালের জমি। গোপালের বাড়ি ওখান থেকে তুলে ওইখানে মন্দির করা হচ্ছে। এতক্ষণে বুঝতে পারলাম গ্রামের লোকেদের মধ্যে দ্বন্দ্বের কারণ। গোপালের কথা ভিড়ের মধ্যে দু একবার শুনেছিলাম, এমনকি আরো অনেক কিছু শুনেছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি। এখন বুঝতে পারলাম। বললাম, এমন অন্যায় কাজ কখনোই কোনো দেবী সহ্য করবেন না। সেই কারণেই তার মূর্তি গলে গিয়েছে। তবে পুরোহিত মশাই কি এসব কিছু জানেন? হয়তো জানে, আবার হয়তো জানে না, বলা যায় না। গ্রামের লোকদের কাছে জমিদার তো এমনিতেই ভালো বলে শুনেছি। তাছাড়া এই গ্রামের আশেপাশে তো প্রায় মাস 3 রয়েছ, সবই তো বুঝতে পারছো তুমি। তো তা এরপর কি করলেন আপনারা? সেই রাতে জমিদার বাড়িতে ফিরে গেলাম না, ওদের সঙ্গেই রইলাম। গ্রামের বাইরের দিকের এক জঙ্গলে শুধু পরদিন সকালে বাসক দত্তকে নিয়ে পুরোহিতের কাছে পৌঁছে তাকে সমস্ত কথা খুলে বললাম। আমার মনে হয়েছিল পুরোহিত ভালো মানুষ। সমস্ত কথা শুনে সে বলল, সে কারণেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার সময় বারবার মনের ভেতরটা কেমন কু ডাকছিল। জমিদার মশাইয়ের চরিত্র এবং লোভ যে বড় বেশি, তা আমি ভালোভাবেই জানি। কিন্তু তাই বলে এমন কিছু? গোপালকে আমি নিজেও চিনতাম, কিন্তু তাহলে মা নিজেই যা করার করবেন। এরপরে কি হলো? 2 দিন পরে আবার মূর্তি আগের মতন করে তৈরি হলো। সেই মূর্তি নিয়ে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা হলো। সেদিন জমিদার মশাই নিজে উপস্থিত ছিলেন। মন্দিরে পুরোহিতের পাশে হাতে ফুল নিয়ে মায়ের পায়ে অর্পণ করার জন্য যেই মায়ের পায়ের কাছে ফুল দিতে যাচ্ছেন, এমন সময় গোটা মন্দির থরথর করে কেঁপে উঠল। পুরোহিত মশাই তৈরি ছিলেন। সঙ্গে সঙ্গে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলেন তিনি। জমিদার মশাই বেরোবার সুযোগ পেলেন না, কারণ আগেই মায়ের মূর্তির খানিকটা অংশ ভেঙে তার গায়ের উপর পড়েছে। শুধু মূর্তি নয়, গোটা মন্দির ভেঙে পড়তে লাগলো নিচে। আশেপাশে জড়ো হওয়া লোকেরা ছুটে গিয়ে তাদের প্রাণ বাঁচালো। তাদের মধ্যে আমিও ছিলাম। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে বড় অবাক হয়ে গেলাম। কোথাও কিচ্ছু নেই, শুধু মন্দিরের ওইটুকু
যেন এইমাত্র কেউ হাতুড়ি দিয়ে দুরমুশ করে গেছে। যেখানে মন্দির ছিল সেখানে এখন খানিকটা বড় গর্ত, তার মাঝে মন্দিরের ধ্বংসাবশেষটুকু পড়ে আছে। এরপর ওই গ্রামে আমি আর বেশি দিন ছিলাম না, তবে আসার আগে বাসক দত্তের সঙ্গে কাটিয়েছিলাম কয়েকদিন। সে গ্রামে নয়, অন্য গ্রামের এক শ্মশানে। কথা বলতে বলতে তারানাথ আজ কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছিল। বাইরের সূর্যটা পশ্চিম আকাশে একেবারে হেলে পড়েছে। দেখে বললাম, আমরা তাহলে বেরিয়ে পড়ি। শশীচরণকে ডেকে আনতে হবে তো। তাছাড়া আপনি তো বলেছেন অন্ধকার নামার পর কেউ যেন আমাদের মধ্যে একা না থাকে। কথাটা যেন মনে ছিল না, এমনভাবেই সম্মতি জানালো তারানাথ। আর আমি আর কিশোরী চট করে বেরিয়ে পড়লাম। কিশোরী বলল, ও কি আর বলি বলো তো, হৈমন্তপুরে তো কতবার এসেছি, আজ এই প্রথমবার এমন কিছু হচ্ছে। কিশোরীর কথা আর বেশি উত্তর করলাম না, কারণ তখন আমি অন্য কথা ভেবে চলেছি। এই গ্রামের মন্দিরের সমাধানটা কি তাহলে আমরা দেখে যেতে পারবো? যেভাবে তারানাথ তান্ত্রিক তাঁর আগের জীবনে সমস্যার সমাধান করেছেন, সেইভাবেও কি এই সমস্যার সমাধান হবে? ভাবতে ভাবতে কখন যেন শশীচরণের বাড়ির কাছে এসে পড়েছি। বারান্দা দিয়ে উঠে শশীচরণের ঘরের দিকে এগোতে যাব, এমন সময় দেখি ঘরের ভেতরের দরজা খোলা। ততক্ষণে অন্ধকার সামান্য নেমেছে, আকাশে মেঘ ছিল। দাওয়ার কাছে উঠতে যেতেই কিশোরী শক্ত করে আমার হাত চেপে ধরল, তারপর সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, আরে দরজার বাইরে এই অন্ধকারের মধ্যে ওইটা কে একটা যেন পড়ে আছে বলে মনে হচ্ছে না? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তাহলে কি শশীচরণের কোনো ক্ষতি হয়ে গেল নাকি? যে লাল সুতো থাকার কথা ছিল সেটা তাহলে গেল কোথায়? ক্রমে ক্রমে সামনে এগিয়ে দেখি বারান্দার কাছে তার দুটো পা দেখা যাচ্ছে, বাকি শরীরটা রান্নাঘরের ভেতরের দিকে। আর দেরি করলাম না, তাড়াতাড়ি এগোলাম। রান্নাঘরের দিকে এগোতেই শশীচরণের যে মুখটা দেখতে পেলাম, অনেক দিন পর্যন্ত ওই মুখটা আমার মনে ছিল। শশীচরণ পড়ে আছে সামনের দিকে, তার মুখটা হাঁ করা, দুই চোখ বিস্ফারিত, যেন এমন কিছু দেখেছে যা দেখার পরে মানুষের স্থির হয়ে থাকার কোনো ক্ষমতা থাকতে পারে না। বুকের কাছ থেকে পেটের কাছ পর্যন্ত জামা কাপড় ছেঁড়া, এবং শুধু তাই নয়, রক্ত মাংস সমস্ত কিছু একসাথে মিশে রয়েছে। দৃশ্যটা দেখে চমকে উঠলাম আমরা। ভেতরের দিকে গেলাম। এখনো রক্ত গড়াচ্ছে, মনে হচ্ছে একটু আগে কিছু একটা হয়েছে। কিন্তু এতবার করে বলার পরেও ঠাকুরমশাইয়ের কথা না শুনে শশীচরণ বাইরে বেরোলো কেন? আমি জানতাম কথা শুনবে না। সে কারুর কথা শুনে বলে তো মনে হয় না। কিন্তু এখন কি করব? আমি এখানে থাকছি, তুমি গিয়ে ঠাকুরমশাইকে খবর দাও, তাকে নিয়ে এসো। পারলে আসার সময় আরো কিছু লোকজনকে সঙ্গে করে এনো। বেরিয়ে পড়লাম। তখনও মাথায় ছিল না ঠাকুরমশাই কিন্তু বারবার সবাইকে বলে দিয়েছিল অন্ধকার নামার পরে কোনোভাবেই একলা না থাকতে। কিশোরীকে ছেড়ে আমি প্রায় অনেকখানি পথ চলে এসেছি, এমন সময় মনে পড়ল কথাটা। আর ঠিক তখনই অনুভব করতে পারলাম গ্রামের পথে আমি ছাড়া আর অন্য কেউ নেই। এতক্ষণ ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত এসেছিলাম, কারণ ততক্ষণে বেশ বুঝতে পারছি মাথার উপরে সেই কালো শকুনটা চক্কর খাচ্ছে, আর মাঝে মাঝে আমায় লক্ষ্য করে নিচের দিকে নেমে আসছে। শুধু তাই নয়, মাথার ভেতরে সেই অদ্ভুত ডাকটাও মাঝে মাঝে ভেসে আসছিল। কি যেন বলছে, এদিকে এসো, আমার দিকে এসো বলছি, এসো। বারবার আমার নাম ধরে সেই কণ্ঠস্বর ডেকে চলেছে। আমার গোটা শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। একটু একটু করে মাথার ভেতরে সেই ডাক আর মাথার মধ্যে সেই অদ্ভুত মেয়েলি দুই ডাক মিলিয়ে দু কানে হাত দিয়ে আমি প্রাণপণে ছুটেছিলাম গ্রামের পথ ধরে। যখনই বাড়িতে গিয়ে পৌঁছই তখন দেখি তারানাথ, কিশোরীর মাসি আর কমলি উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরমশাই, শশীচরণ নেই। কে যেন শশীচরণকে কে যেন
আমার মুখ থেকে এইটুকু শোনার জন্যই যেন অপেক্ষা করছিল তারানাথ। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। স্ত্রী লোকেরা বাড়িতে রইল। আমি আর তারানাথ মিলে যখন পৌঁছলাম তখন অন্ধকার খুব বেশি গাঢ় হয়নি। সঙ্গে একটা হ্যারিকেন নিয়েছিলাম সাথে। হ্যারিকেনের আলোয় পথের কাছে যদিও শশীচরণকে পড়ে থাকতে দেখলাম, কিন্তু দেখি কিশোরীও কোথাও নেই। তোমরা আবার ভুল করলে। তোমাদের বলেছিলাম একা একা কেউ থাকবে না। তাহলে কিশোরীকে এখানে রেখে তুমি চলে গেলে কেন? সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারলাম। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে কিশোরীর অদ্ভুত এক কণ্ঠস্বর শুনতে পেলাম। কিশোরী অদ্ভুত গলায় বলল, আমায় আটকাতে, তাই না? আমায় আটকাতে পারবি না। আমরা দুজনে ছুটে গেলাম দরজার কাছে। হ্যারিকেনের আলোটা সামনের দিকে ফেলতে দেখি কিশোরী ঘরের ভেতরে উবু হয়ে বসে আছে, যেন 4 হাত এক জায়গায় করে কোনো জন্তু বাইরে লাফিয়ে পড়ার চেষ্টা করছে। কিশোরীর চোখ উল্টে গেছে, গোটা শরীর ঘামে ভেজা, যেন প্রচন্ড কোনো শারীরিক খাটনি সে করে চলেছে। এই মাত্র মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে। আমি চিৎকার করে উঠলাম, কিশোরী, কিশোরী! কোনো লাভ নেই। কিশোরী এখন আর তার বশে নেই। ওর শরীরটা এখন অন্যের কাছে। কিন্তু আমিও তো বাইরে ছিলাম, আমার তো সে কিছুই করতে পারলো না। তাহলে কিশোরীকে কি করে? কিশোরীর মন হয়তো কোনো কারণে ওই মুহূর্তে দুর্বল হয়েছিল, তাই কিশোরীকে সে আঘাত করতে পেরেছে। কিন্তু ঘরের মধ্যে ওইগুলো কি? ঘরের ভেতর তাকিয়ে দেখি ঘরের ভেতর কয়েকটা ছক কাটা, অদ্ভুত সেই ছক। আর তারপর সেই ছকের আশেপাশে বেশ কিছু উপকরণ ছড়িয়ে রাখা হয়েছে। তারানাথ সেগুলো দূর থেকে দেখতে লাগলো। কিশোরী মাঝে মাঝে হাসছে, অদ্ভুত চিৎকার করছে। ভালো করে ঘরের ভেতর চারিদিকে দেখে নিয়ে তারানাথ রুদ্ধ গলায় বলল, সর্বনাশ, সর্বনাশ! তার মানে এমন কোনো কাজ করেছিল শশীচরণ। কিন্তু কেন? এই গ্রামবাসী আর মন্দিরের প্রতি তার কি ক্ষোভ ছিল? কথাটা অপ্রাসঙ্গিক। এই সময় এই কথা বলার কোনো কারণ নেই, তবু কথাটা বলে তারানাথ চুপ করল। কিশোরীকে বাঁচানো দরকার। ঘরের ভেতরে ঢুকতে যাব, হঠাৎ কিশোরী 4 পায়ে ঠিক বন্য জন্তুর মতো দৌড়ে এসে আমায় প্রচন্ড ধাক্কা দিয়ে বাইরের অন্ধকারে মিশে গেল। আমি চিৎকার করে বললাম, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি চুপ করে বসে আছেন, আপনি কিছু করবেন না? তারানাথ ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে বলল, এখন কিচ্ছু করা যাবে না। তুমি বুঝতে পারছো না, একটু সময় লাগবে, না হলে আমি বুঝতে পারবো না। তাছাড়া এই ঘরে শশীচরণ কোনো এক ক্রিয়া করেছে। আমার তো মনে হয় মন্দিরে যে অশুভ ঘটনা ঘটেছে তার পেছনে দায়ী রয়েছে শশীচরণ। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তখনও শশীচরণের মৃতদেহটা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে পড়ে আছে। কিশোরী নিরুদ্দেশ। এই কথাটা শুনে কিশোরীর মাসি বেশ গম্ভীর হয়ে পড়ল। তারানাথের সঙ্গে চুপি চুপি কয়েকটা কথা হলো, কিন্তু সেসব ব্যাপারে আমি কিছুই জানি না। ক্রমে ক্রমে সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছিল সময়। একসময় তারানাথ বলল, যদি তুমি রাজি থাকো তাহলে আমরা ওই মন্দিরের কাছে যাব। ওই মন্দিরের কাছে না গেলে কিশোরীকে ফিরে পাওয়া যাবে না। আমি যাব, আমি আপনার সঙ্গে যাব। কিশোরীকে ফিরিয়ে আনার জন্য আমার যা যা করতে হয় আমি করব। আমি যাব আপনার সঙ্গে। না না বাবা, আবার যদি তোমাদের কোনো বিপদ হয় তখন আমার এই সব দোষ। তোমরা যে কেন আমাদের বাড়িতে এলে, কেন যে আমি কিশোরীকে এখানে আসার জন্য বললাম, এবার বুঝতে পারছি আমারই সব দোষ। আগেই তো বলেছি মা, সব কপালের লিখন। সেই লিখন খণ্ডানোর সাধ্য কারো নেই। এখন দেখি সেই লিখনে আর কি লেখা আছে। তোমরা চিন্তা করো না, আমরা রাতের বেলা ঠিক ফিরে আসব। মাসি আর কমলি দুজনের চোখটা কেমন যেন ছলছল করতে লাগলো। কমলি ভয়ে ভয়ে মাসির কাপড়ের আঁচল ধরে পেছনে এসে দাঁড়ালো। আমি আর তারানাথ বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে কালো মেঘের আড়ালে চাঁদটা একটু একটু করে লুকিয়ে পড়েছে, আর কালো অন্ধকার ছড়িয়ে পড়ছে চারপাশে। একটা আশ্চর্য ব্যাপার, গ্রামের লোকেরা কিন্তু অন্ধকার নামার সঙ্গে সঙ্গে যার যার ঘরে ঢুকে গিয়েছিল।
শুধু আমরা বেরিয়েছিলাম গ্রামের সেই মন্দিরের উদ্দেশ্যে। তোমায় একটা কথা বলি, কিশোরীর যেটা হয়েছে সেটা আসলেই বড় অদ্ভুত। ওই আত্মা এতদিন ধরে কোনো একটা শরীর খোঁজার চেষ্টা করেছে, সে শরীর হিসেবে কিশোরীকে নির্বাচন করেছে। এখন অন্ধকারের মাঝে কিশোরী কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, তাই সাবধান। আপনি বললেন ওই শশীচরণের ঘরে কিছু নকশা দেখেছিলেন, কিন্তু শশীচরণের ঘরে ওসব থাকবে কেন? ওটা তো আসলে শশীচরণ নয়, ভবচরণ পুরোহিতের বাড়ি। ভবচরণ পুরোহিত মারা গেছে 1 সপ্তাহ কি তারও আগে, আর ওই নকশা হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। কিন্তু শশীচরণ যে কিভাবে মারা গেল সেটা বুঝতে পারছি না। তার মানে কি ওই অশুভ শক্তি কোনো মুক্ত? কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছাকাছি এসে পড়েছিলাম। মন্দিরের চৌহদ্দির কথা আগেই বলেছি। মন্দিরের বাঁশের বেড়ার কাছে এসে দাঁড়িয়েছি। মন্দিরের দিক থেকে সেই শকুনের ডাকটা ভেসে এলো, আর তার সঙ্গে একটা অদ্ভুত মেয়েলি গলায় কি যেন খিলখিল করে হেসে উঠল। আবার এসেছিস তোরা? একটাকে নিয়ে গেছি, তবুও শিক্ষা হয়নি, তোদেরকেও নিয়ে যেতে হবে। আমাদেরকে নিয়ে যাবার মতো ক্ষমতা তোর হয়নি। তুই যেই হোস না কেন, এই মন্দির অপবিত্র করে তুই বেশি দিন ওই মন্দিরের দরজা আটকে রাখতে পারবি না। ওই দরজা তোকে খুলতেই হবে। কে আটকাবে আমায়? আমায় যে ডেকেছে সে তো নিজেই নেই, তাহলে আমাকে কে আটকাবে? তুই? প্রয়োজন হলে আমি আটকাবো, তবে তার প্রয়োজন নেই। যেখানে মা নিজেই অবস্থান করছেন সেখানে আমার মতন সামান্য মানুষকে কিছু করতে হবে না। তুই কিশোরীকে ফিরিয়ে দে, তাহলে তোর কোনো ক্ষতি আমি করব না। আবার সেই হাসির শব্দ শোনা গেল। আধো অন্ধকারের মধ্যে এইবার যেন মনে হলো মন্দিরের সামনের ছোট ছোট ঘাসের জায়গাটায় কে যেন হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে, আর সেই শকুনটা বারবার তার মাথার উপর পাক খাচ্ছে। কিন্তু এখন একটা নয়, যেন বেশ কয়েকটা শকুন মন্দিরের চৌহদ্দির চারপাশে উড়ে বেড়াচ্ছে। তারানাথ ভয় না পেলেও একটু অবাক যে হয়নি সে কথা বলবো না, কিন্তু আমার সঙ্গে রয়েছে স্বয়ং তারানাথ তান্ত্রিক। প্রচণ্ড বিপদের মুখে যে ভয়ে পালিয়ে আসতে পারে না সে আমার সামনে রয়েছে। আমি ভয় পাবো কেন? তারানাথ যেন মুখে বেড় বেড় করে মন্ত্র উচ্চারণ করল, তারপর নিজের হাতটা আমার গায়ে এবং তার গায়ে ছড়িয়ে দিল 2 বার। মেয়েটি আরও কাছে এসে পড়েছে, আর হঠাৎ করে ঠিক আমার ঘাড়ের কাছে কার যেন একটা হাত অনুভব করলাম। পিছনে ঘুরতে যেতেই একটা শক্ত হাত আমার গলা চেপে ধরল। সঙ্গে সঙ্গে আমি মাটির ওপর ছিটকে গিয়ে পড়লাম। তারানাথ বোধ হয় কিছু করতে যাবে, তার আগে বুঝতে পারলাম আমার গায়ের ওপর উঠে বসে 2 হাতে আমার গলা চেপে ধরে রয়েছে যে সে আর অন্য কেউ নয়, কিশোরী। তার শরীরে পরনের পোশাক ভালো মতো নেই, গোটা শরীর ঘাম আর রক্তে ভেজা। কিশোরীর মুখ থেকে বেরিয়ে আসছে অদ্ভুত একটা শব্দ। আমার গলা সে এমনভাবে চেপে ধরেছে যে আমি কিছু বলবো তার কোনো সুযোগ নেই। তারানাথ সামনের দিকে দেখছে। অন্ধকারের মধ্যে সে বোধহয় বুঝতেই পারেনি আমার এমন অবস্থা। উড়তে থাকা শকুনের দল যেন একটু একটু করে নেমে আসতে লাগলো তারানাথকে লক্ষ্য করে। ঠিক তখনই আকাশের কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলোটা দেখা গেল, আর সেই চাঁদের আলোতে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। তারানাথ চুপ করে দাঁড়িয়ে আছে, আর বুকের কাছে তার হাত জড়ো করা। বিড় বিড় করে কি এক অদ্ভুত অজানা মন্ত্র সে পড়ে চলেছে। শকুনের দল তার মাথার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বটে, কিন্তু সামনে নেমে আসতে পারছে না। একটু দূরে মন্দিরের চৌহদ্দির মধ্যে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু না, সে দাঁড়িয়ে নেই। তার শরীর যেন শূন্যে ভেসে রয়েছে। এত কিছু দেখতে দেখতে আমার চোখটা আরেকটু হলে বন্ধ হয়ে আসছিল। তার আগেই শুনতে পেলাম তারানাথ বলছে, এইবার এই সুযোগ, এখন না হলে আর পারবে না। তোমার শরীর থেকে কিশোরীকে ধাক্কা দিয়ে ফেলে দাও।
কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার শরীরে মুহূর্তের মধ্যে যেন কোথা থেকে জোর চলে এলো। আমি একটা প্রচন্ড ধাক্কা দিলাম। কিশোরী তাল পাতার মতো ছিটকে গেল আমার উপর থেকে। গলার কাছে চাপটা কমলো, কিন্তু কিশোরী আর উঠল না। আমি ভয় পেয়ে গেলাম, আর ঠিক তখনই শুনতে পেলাম মেয়েটির গলা। কি করেছিস তুই? কি করেছিস? আমার ক্ষমতা কাজ করছে না কেন? কেন আমার ক্ষমতা কাজ করছে না? চোখের সামনে সেই মেয়েটির শরীরটা হঠাৎ করে বদলে গেল। কি বিভৎস সেই চেহারা! একটা লম্বা কালো ভয়ঙ্কর ছায়ামূর্তি। আলো আঁধারিতেও তাকে বেশ ভালোভাবে দেখতে পেলাম। সম্পূর্ণ না হলেও বুঝতে পারলাম তার শরীর যে কোনো একটা তাল গাছের মতো লম্বা হবে। বিশাল বিভৎস শরীরটায় যেন কালো ধোঁয়া জড়িয়ে রয়েছে চারপাশ থেকে। শকুনগুলো ছুটে ছুটে যেন তার শরীরে ছিটকে গিয়ে পড়তে লাগলো। অবাক হয়ে দেখলাম একটু আগে পড়ে থাকা কিশোরীর শরীর থেকে যেন একটা শকুন বেরিয়ে গিয়ে পড়ল। তার শরীরে এইবার আর মেয়ের গলা নয়, এক বিভক্ত গলায় সে বলল, হতে পারে না, হতে পারে না। এখানকার সমস্ত শুভ শক্তি আমি রুদ্ধ করে দিয়েছিলাম। ওই পুরোহিত আমায় আহ্বান করেছিল। তারপর এই সব কিছু আমার ওই মন্দিরে প্রতিষ্ঠা, ওই মন্দিরে আমার প্রতিষ্ঠা। আমি সমস্ত শুভ শক্তি রুদ্ধ করে দিয়েছিলাম। হতে পারে না, হতে পারে না। তারানাথ অদ্ভুতভাবে হাসতে লাগলো। সেই বিভৎস গলা পেরিয়ে যেন তারানাথের হাসির শব্দ শোনা গেল। তারপর আস্তে আস্তে তারানাথ বলল, অশুভ শক্তির ক্ষমতা যত বেশি হোক না কেন, তা কখনো শুভ শক্তির বিরুদ্ধে জিততে পারে না। তুইও পারবি না। তুই কি ভেবেছিলি এই মন্দিরের চারপাশে অশুভ শক্তির এক গণ্ডি রাখবি, আর তাতে আমরা ভেতরে প্রবেশ করতাম? তুই নিজেই বাইরে বেরিয়ে এসেছিস, আর তাই তোর ক্ষমতা গণ্ডির ভেতরে ক্ষুণ্ণ হয়েছে। পেছনে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ ওটা কে দাঁড়িয়ে আছে। তার কথা শুনে আমিও তাকালাম। ওটা কে? কে যেন হাঁটতে হাঁটতে যাচ্ছে গ্রামের মন্দিরের চৌহদ্দির মধ্যে দিয়ে। ছোট ছোট ঘাসের পথ ধরে মন্দিরে প্রবেশ করা যায়। ওই পথটা ধরে কে যেন হেঁটে চলেছে মন্দিরের প্রবেশ পথের দিকে। সেই বিভৎস মূর্তি পেছনের দিকে ঘুরল, কিন্তু মন্দিরের চৌহদ্দির ভিতরে আর প্রবেশ করতে পারল না। একটা ভীষণ চিৎকার করে সে ছিটকে গেল তারানাথের শরীর লক্ষ্য করে। আমি চিৎকার করে উঠলাম। তারানাথ ঠিক আগের মতোই দু হাত বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো অভিব্যক্তি নেই। চোখের সামনে দেখতে পেলাম সেই আত্মা ছিটকে আসছে তারানাথের দিকে। তার মস্ত বড় দুই হাত, উজ্জ্বল দুটো লাল চোখ, মুখের সমস্ত বড় হাঁয়ের ভেতরে অজস্র সাদা দাঁতের সারি। অথচ তারানাথের ভয় নেই। সে নির্লিপ্তভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একবার বিদ্যুৎ চমকে, আর সেই বিদ্যুৎ চমকের আলোটা যেন ছিটকে এলো মন্দিরের চূড়া বরাবর। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম মন্দিরের দরজাটা দড়াম শব্দ করে খুলে গেল। একটু আগে যে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিল, সে মন্দিরের চাতালের উপরে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বিদ্যুতের শিখা একবার মাত্র মন্দিরের উপরে চমকালো, আর তারপরে আমায় অবাক করে দিয়ে সেই বিদ্যুতের শিখাটা ছিটকে এলো তারানাথের থেকে মাত্র কয়েক হাত দূরে থাকা সেই বিভৎস প্রাণীটাকে লক্ষ্য করে। তারানাথ ততক্ষণে হাত জড়ো করে মাটিতে বসে পড়েছে। বিদ্যুতের আলোতে আমার চোখ প্রায় ঝলসে যায়। আমি দু হাতে চোখ বন্ধ করে ফেলেছি। যখন চোখ খুললাম, দেখলাম চারপাশে আবার গভীর অন্ধকার। শরীরে একটা হাতের স্পর্শ পেয়ে বুঝলাম তারানাথ। তারানাথকে বললাম, কিন্তু কিশোরী? কিশোরী ঠিক আছে, চলো, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, নইলে আবার সমস্যা বাড়তে পারে। কাল সকালে এক বিশেষ তিথিতে বিশেষ সময়ের মধ্যে এই মন্দিরে আবার নতুন করে পুজো করে মাকে প্রতিষ্ঠা করতে হবে। তারানাথের হাত ধরে উঠে দাঁড়ালাম। বুঝতে পারলাম কিশোরী অচৈতন্য। দুজনে মিলে কিশোরীর শরীরটাকে নিয়ে কোনো রকমে গ্রামের পথ ধরে ফিরে এলাম কিশোরীর মাসির বাড়িতে।
অনেক রাত্রে কিশোরীর জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফিরে পেয়ে প্রথমে সে হুড়মুড় করে উঠে বসল, চিৎকার করতে লাগলো, যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। তারানাথ তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুলটা রাখলেন, তারপর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়লেন। একটু পরে কিশোরী শান্ত হয়ে এলো। বাইরে তখন অন্ধকার, ঘরের দরজা জানালা সব বন্ধ। আমরা 5 জন চুপ করে বসে আছি। তারানাথ আস্তে আস্তে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? আমরা তো শশীচরণকে ডাকতে গিয়েছি। ওইখানে ওই শশীচরণকে মৃত অবস্থায় থাকতে দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সেখানে থাকলাম। আর বিভূতি, তুমি তো চলে এলে ঠাকুরমশাইকে ডাকতে। অনেকক্ষণ বসে রয়েছি। আমিও ভাবলাম তুমি হয়তো ঠাকুরমশাইকে নিয়ে চলে এসেছো, পথের ওপাশে কোনোভাবে মরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। আমিও বাড়ির বারান্দা ছেড়ে নেমে এলাম। উঠোন পেরিয়ে লোকটার পিছু পিছু গ্রামের কাছে এলাম। পথ পেরিয়ে নামলাম পথের অন্য পাশে, কিন্তু অন্ধকারের মধ্যে কোন পথে চলে এসেছি কিছুই বুঝতে পারছিলাম না। অন্ধকার ক্রমশ গভীর হয়ে উঠছিল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আর সবাই কোথায়? আমাদের আর কত দূর যেতে হবে? ঠিক তখনই মনে হলো আমার সামনে হাঁটতে থাকা সেই লোকটা দাঁড়ালো। অন্ধকারের মধ্যেও আমি তাকে দেখেছি। সে আমার দিকে পিছন ঘুরতেই হঠাৎ করে অবাক হয়ে গেলাম। তার চোখের মণি দুটো নেই, তার মুখে একটা অদ্ভুত হাসি। প্রচণ্ড ভয়। আমি কিছু একটা বলতে যাব, তার আগে তার দুটো হাত আমার কাঁধের উপরে তুলল, তারপর আমাকে লক্ষ্য করে লাফ দিল। এক মুহূর্তের জন্য আমি ভয় পিছনে সরতে গেলাম, কিন্তু লোকটা শূন্যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা শকুনের মতো হয়ে গেল, আর তার ঠোঁটটা ঠিক আমার বুকের কাছে এসে লাগলো। সঙ্গে সঙ্গে আমি চোখে অন্ধকার দেখলাম। একটা চিৎকার করে আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমরা যখন তোমায় দেখেছি তখন তুমি শশীচরণের বাড়িতে, তার ঘরেই। তার কারণটা আমি বলি। কারণ কিশোরীকে ওরা মারতে চায়নি। কিশোরীকে নিজের দলে টানতে চেয়েছিল ওই অপশক্তি। ব্যাপারটা পুরোপুরিভাবে না বুঝলেও এই ধারণা আমি করতে পেরেছি। ভবচরণ চ্যাটার্জি এই গ্রামের পুরোহিত। হৈমন্তপুরে ভবচরণ পুরোহিতকে চেনে না এমন কেউ নেই, কিন্তু ভবচরণের ছেলে শশীচরণ চ্যাটার্জি কিন্তু পুরোহিতগিরি করতে চায়নি। টাকার প্রতি তার লোভ ছিল, আর সেই লোভই তাকে টেনে নিয়ে গেল খারাপ পথে। গ্রামের কালী মন্দিরের মায়ের পুজো ছেড়ে সে পুজো করতে শুরু করলো কোনো এক অপশক্তির। তোমাদের আগেই বলেছি, অপশক্তির পুজো করে তাকে তুষ্ট করা সহজ, তাতে অনেক ক্ষমতা পাওয়া যায়। শশীচরণ তাই পেয়েছিল। গ্রামের লোকেদের কাছে খোঁজ নিয়ে শশীচরণের ব্যাপারে যা জানতে পেরেছি, সম্প্রতি বেশ কিছু অর্থ তার হাতে এসেছিল। শশীচরণের সেই অপশক্তি চেয়েছিল মন্দিরে তাদের প্রবেশের সুবিধা। মনে আছে যে রাতে ভবচরণ চ্যাটার্জি মারা যায়, সেই রাতে তাকে ডাকতে গিয়েছিল। শশীচরণ আমাদের মিথ্যে বলেছিল। সেই রাতে শশীচরণ নিজেই সেই অপশক্তিকে আহ্বান করে নিয়ে গিয়েছিল সেই মন্দিরে। মন্দিরের দরজা এমনি এমনি বন্ধ হয়ে যায়নি। ভবচরণ চ্যাটার্জি বুঝতে পেরেছিলেন যে মন্দিরে কোনো সমস্যা হয়েছে, আর সেই কারণেই তিনি দরজা বন্ধ করে সে কথা জানার চেষ্টা করেছিলেন। কিন্তু শশীচরণ হয়তো ভাবতে পারেনি যে ভবচরণ চ্যাটার্জি মারা পড়বে। সে ভেবেছিল অপশক্তি শুধুমাত্র তার ক্ষমতা বিস্তর। ভবচরণ চ্যাটার্জি মারা পড়তে শশীচরণ ভয় পেয়ে যায়। তাই আমাদের এ কথা ও কথা বলেই অপশক্তিকে তাড়াতে চেয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আর শশীচরণের বাড়িতে আমরা যে ছক দেখেছিলাম, সেটা ভালো করে দেখে আমি বুঝতে পেরেছিলাম ওটা আসলে অপশক্তিকে কোনোভাবে আটকাবার চেষ্টা করেছিল সে, আর সেই কারণেই সেদিন সন্ধেবেলা সে ওভাবে মারা যায়। আমরা সন্ধ্যের পরেই মন্দিরে যেতাম এবং সেখানে হয়তো সমস্ত কিছু শশীচরণের ব্যাপারে আমরা জানতে পারতাম। তাই তার আগেই অন্ধকারে সে তাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু বিফল হয়। এই কারণেই কি আজ পর্যন্ত ওই অপশক্তি কোনো মানুষকে হত্যা করেনি? সবাইকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যে অপশক্তিকে আহ্বান করেছিল শশীচরণ, তার নাম আমার এবারে মনে পড়েছে।
তার নাম সুন্নি পিশাচিনী। এই পিশাচিনীর সমস্ত ক্ষমতা শকুনের সাথে সম্পর্কিত, তাই শকুনের মধ্যে দিয়ে তার ক্ষমতা একটু একটু করে অন্য কারোর শরীরে গিয়ে তাকে নিয়ন্ত্রণ করে, যেমনটা করেছিল কিশোরীর। কিন্তু ঠাকুর মশাই, কিশোরীকে তো আর একটু হলে ওরা মেরেই ফেলছিল। দেহ বন্ধন করার পরেও ওকে তো ওরা স্পর্শ করেছিল। ওই শরীরে অশুভ শক্তির সামান্য একটা অংশ ছিল, আর সেই অংশ কিশোরীকে নিয়ন্ত্রণ করছিল। ঠিক যেই মুহূর্তে কিশোরী ওর শরীরে উঠে বসে, সেই মুহূর্তে অশুভ শক্তি তার শরীর থেকে সরে যায়। আমি তা বুঝতে পেরেছিলাম, কিন্তু কিশোরীরা ঘরের মধ্যে ছিল, তাই নিজে সেখান থেকে সরতে পারেনি। যখন বুঝতে পারলাম তার প্রভাব কমে এসেছে, তখন আমি নির্দেশ করতেই, যাই হোক, কিশোরীকে শরীরের উপর থেকে ছুঁড়ে ফেলতে তোমার লাগেনি তো? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তার মানে আমাদের গ্রামের এমন দুর্দশার জন্য আসলে ওই শশীচরণ নিজেই দায়ী ছিল? তারানাথ উত্তর করল না। এই কথার উত্তর আমরা আর কি দেব? তবে আমরা ঠিক করলাম পরদিন সকালেই হৈমন্তপুর ছেড়ে চলে যাব। পরদিন হৈমন্তপুর ছেড়ে চলে এলাম। এক সপ্তাহ পর কিশোরীর কাছে তার মাসির চিঠি এসে পৌঁছল। গ্রামে আর কোনো সমস্যা হয়নি। আর একটা কথা, আসার আগে পরদিন সকালবেলা পাশের গ্রামের এক পুরোহিত দিয়ে ওই মন্দিরে মা কালীকে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেদিনের পর কোনো সমস্যা হয়নি, শুধু গোটা মন্দিরের গায়ে লেগেছিল চাপ চাপ রক্ত। সেই রক্ত ধুয়ে ফেলতে হয়েছিল। ফিরে আসার সময় তারানাথ শুধু বলেছিল, মানুষ অর্থ আর ক্ষমতার জন্য অশুভ শক্তির পুজো করে, অথচ তা পেয়েও রাখতে পারে না। শুভ শক্তিকে কাছে ডাকলে সে সবকিছুই দেয় ধীরে ধীরে, অথচ আজও মানুষ তা বুঝতে পারে না। বুঝলে কিশোরী? কিশোরী উত্তর দেয় না। আজ আর তারানাথের কথার প্রতিবাদও সে করে না। বুঝতে পারি কিশোরী কেমন যেন বোম মেরে গেছে। এই হৈমন্তপুরের ব্যাপারটার জন্য অন্তত মাসখানেক সে তার কথার কোনো প্রতিবাদ করবে বলে মনে হয় না। তারপরেই আমরা হৈমন্তপুর ছেড়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজ রবিবার। তারানাথের বাড়িতে আমরা এসেছি আবারও একটা নতুন গল্প শোনার জন্য। হৈমন্তপুর থেকে ফিরে আসার পর কিশোরী কেমন যেন শান্ত হয়ে গেছে। এর মাঝে সকালে একদিন কিশোরী আমার বাড়িতে এসেছিল। কথায় কথায় বলল, আমায় ক্ষমা করো, সেদিন অমনভাবে তোমার শরীরের উপর উঠে তোমাকে মারার চেষ্টা করাটা আমার উচিত হয়নি। মানে আমি বুঝতে পারিনি। সত্যি। তুমি কি পাগল হলে নাকি? তুমি যে তখন নিজের মধ্যে ছিলে না সে কথা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। তোমায় কি আমি সে কারণে কিছু বলেছি? কিন্তু শেষ মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম ভাই। তোমার শরীর থেকে একটা শকুনকে বাইরে বেরিয়ে আসতে দেখেছিলাম। যে শকুনটা তোমার মধ্যে প্রবেশ করেছিল সেটাই ছিল বোধহয়। সেটাই হতে পারে, কিন্তু একটা কথা তুমি বিশ্বাস করবে না, রাতের দিকে মাঝে মাঝে আমি একটা ডাক শুনতে পাই, যেন একটা মেয়ে আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে। আমাকে ডাকছে একবার, দুবার, তিনবার, ব্যাস, তার বেশি আর ডাকে না। বিশেষ করে ঘুমোতে যাবার সময় আমি যখন একা থাকি তখনই ডাকটা শুনতে পাই, আর যেন মনে হয় আমার ঘরের ভেতরে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। কিশোরীর দিকে তাকিয়ে রইলাম। কিশোরী মিথ্যে কথা মশকরা করার জন্য বলে থাকে, কিন্তু এখন তার মুখের ভাব, তার কথা শুনে মনে হলো না সে মশকরা করছে। বিশেষ করে হৈমন্তপুর থেকে আসার পর সে কেমন যেন শান্ত হয়ে গেছে। আমি বললাম, হতে পারে হৈমন্তপুরের কথা তুমি ভেবে চলেছ, তাই এমনটা হচ্ছে। আর শব্দ তো যে কোনো কিছুরই হতে পারে। কয়েকটা দিন ভালো করে বিশ্রাম করো, বুঝলে? তাহলে সব ঠিক হয়ে যাবে। চলো তারানাথের কাছে চলো, হ্যাঁ, তারপর দেখবে। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি গো। আমি একটা মেয়েকে আমার ঘরে জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি, অথচ
সেই মেয়েটাকে আমি এর আগে কখনো দেখিনি। তুমি তো জানো আমাদের মেসের বাড়ির জানলাটা ওই পিছনের দিকে জানলাটা ওই দোতলায়, ওই দোতলার জানলার কাছে ওই মেয়েটা কোথা থেকে আসবে বলো তো? এই দিনের বেলাতেও কিশোরীর কথাগুলো শুনতে শুনতে আমার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠেছিল। কিশোরী বলতে লাগলো, বিশ্বাস করো, সেদিন সন্ধ্যের পর একটু তাস খেলে আমি তাড়াতাড়ি ঘুমোতে গেছি। সেদিন বৃষ্টি হয়েছিল, তুমি তো জানো। তা আমার ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শুতে যাব, এমন সময় জানলার দিকে চোখ চলে গেল। জানলার উপরের পাল্লাটা খোলা, দেখি জানলার গড়াদের উপর দুটো হাত রেখে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চুলগুলো আস্তে আস্তে পিছন দিকে উঠছে, আর চোখের দৃষ্টি বড় অদ্ভুত, আর তার মুখে একটা শান্ত হাসি। সে আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, আর ঠিক তখনই তার মাথার দিক থেকে পিছন দিকে চোখ তুলে দেখতে পেলাম একটা কালো রঙের মস্ত বড় শকুন ডানা মেলে আস্তে আস্তে আমার জানলার গড়াদের দিকে এগিয়ে আসছে। বিশ্বাস করবেন, আমি চিৎকার করে উঠেছিলাম। মেজবাড়ির অনেকেই ছুটে এলো আমার ঘরে, তাদের আমি কি বলবো? একটা মেয়েকে দোতলার জানলার গড়াদের কাছে দেখেছি, আর তার সঙ্গে একটা শকুন। তাই বললাম আমি তাদের, জানো, সাপের মতো একটা কি দেখেছিলাম, সে কথাও বললাম। অনেকে হাসাহাসি করলো, অনেকে লাঠি নিয়ে আলো নিয়ে খোঁজাখুঁজিও করলো। তারপরে কিছু না পেয়ে সবাই চলে গেল। আমি বুঝতে পারলাম যে কেউ কেউ আমার প্রতি একটু বিরক্ত হয়েছিল। তারপর আর দেখেছ? কিশোরী আমার কথার কোনো উত্তর করল না। হঠাৎ করে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে এগিয়ে গেল। তারপর দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে একটা আঙুল তুলে বাইরের দিকে দেখালো আমায়। আমি এগিয়ে গেলাম কিশোরীর সঙ্গে। দেখলাম কিশোরীর আঙুল বাড়ির বাইরে হালকা বৃষ্টিতে কলকাতার রাস্তা পেরিয়ে ওপারে একটা গাছের তলার দিকে। কিশোরী সেদিকে তাকিয়ে রয়েছে আর আস্তে আস্তে বলছে, ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা, আর কাঁধের উপরে বসে আছে সেই কালো রঙের মস্ত বড় শকুনটা, যেটা আমার দিকে এগিয়ে আসছিল। এই দিনের বেলাতেও কিশোরীর পাশে দাঁড়িয়ে আমার শরীরটায় যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। আমি বাইরে গাছের তলার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই, অথচ কিশোরী তখনও বলে চলেছে, বিশ্বাস করো এই মেয়েটাকে মাঝে মাঝে দেখতে পাই, ওই চোখখানে দাঁড়িয়ে আছে, হাসছে। আমি ওকে দেখতে চাইছি না, আমি ওকে দেখতে চাই না। বিশ্বাস করো, আমি ওকে দেখতে চাই না। আমি বুঝতে পারলাম তারানাথ তান্ত্রিক ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না। এক্ষুনি আমাদের বেরিয়ে পড়াটা দরকার। আর একবার ভালো করে তাকালাম গাছের তলার দিকে। একটা ব্যাপার লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলাম। গাছের তলায় কেউ নেই সে কথা ঠিক, কিন্তু বৃষ্টির জল গাছের পাতা চুইয়ে চুইয়ে গাছের তলাতেও এসে পড়েছে। কিন্তু ঠিক মাঝখানের জায়গাটা এখনো শুকনো হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে আর গাছ থেকে পড়া ওই চুইয়ে পড়া জল নিজের গায়ে শুষে নিচ্ছে একটু একটু করে। ঝমঝম করে বৃষ্টি নামলো, আর কিশোরী একটা আর্তনাদ করে দরজাটা দরম করে বন্ধ করে দিল মুখের ওপর। ঠিক তখনই আমার মনে পড়ল সেই রাতে সেই ভয়ঙ্কর মূর্তি দেখার সময় আরেকটি মেয়েকে আমরা দেখেছিলাম, যে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিল। সে কে? সে প্রশ্নের উত্তর তো তারানাথের থেকে আজও জানা হয়নি।